সাসপেন্স জাংশন। গজুর আনা কার্ডে চোখ বুলিয়ে দেখলাম লেখা আছে সোমনাথ বাসু, ম্যানেজিং ডিরেক্টর, বাসু গ্রুপ। গজু বলল, বাইরে বিরাট একটা গাড়ি এসে দাঁড়িয়েছে দাঁড়াবাবু। পয়সাওয়ালা লোক যখন আমার দোরে পা রাখে, বুঝতে হবে স্ক্যান্ডেল সংক্রান্ত বিষয়, যা আমার দু চক্ষের বিষ। আমি বললাম, নাও তো হতে পারে, আসতে বলি, কি বলিস? পয়সাওয়ালা ক্লায়েন্ট পেমেন্টের দিক থেকে দরাজহস্ত হয়। চাণক্য গজুকে ইশারা করতেই সে চলে গেল। খানিক পরে বছর 50-এর এক ব্যক্তি ঘরে প্রবেশ করলেন। পরনে রুচিশীল পোশাক, গায়ের রং টকটকে ফর্সা, হাতের মধ্যমায় হিরে বসানো সোনার আংটি শোভা পাচ্ছে। চাণক্য চমকে উঠে বলল, আপনি? ভদ্রলোক অর্থাৎ মিস্টার বাসু আশ্চর্য হয়ে বললেন, আপনি আমাকে চেনেন? বসুন স্যার। আপনার সাথে পরিচয় না থাকলেও টিভিতে খবরে আপনার ইন্টারভিউ দেখেছি। আপনার মেয়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত আজ অবধি শেষ হলো না, পুলিশ কিছুই করতে পারল না। তবে আপনি যথেষ্ট লড়াই করেছিলেন। সোফায় বসে মিস্টার বাসু দাঁতে দাঁত চেপে বললেন, আমার লড়াই এখনো শেষ হয়নি। আপনার কাছে এসেছি আমার মেয়ের হত্যার সুবিচারের আশায়। চাণক্য অবাক হয়ে বলল, বিচার দেবার মালিক তো আমি নই, সে দিতে পারে আদালতের জজ সাহেব। আর তাছাড়া আমি নিজেও আপনার মেয়ের অস্বাভাবিক মৃত্যুর কেস স্টাডি করেছি, আমার মতো করেই করেছি। সত্যি কথা বলতে কি, বন্ধ দোরের ভিতর খুনি কিভাবে কাজ ছেড়ে চলে যাবে এটা আমার মাথায় আসেনি। একটা সময় মনে হয়েছে পুলিশের সিদ্ধান্তই ঠিক, আপনার মেয়েকে কেউ হত্যা করেনি, সে নিজেই নিজেকে শেষ করেছে। মিস্টার বাসু কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর মুখ তুলে স্থির দৃষ্টিতে চাণক্যর দিকে তাকিয়ে বললেন, 24 বছরের স্মার্ট মেয়ে, অঙ্কে তুখোর মাথা, মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করছিল। লেখাপড়া ছাড়া কিছুই বুঝতো না, বয়ফ্রেন্ড ছিল না, অথচ সে কোনো সুইসাইড নোট ছাড়া নিজেকে শেষ করে দিল কেন? শেষ সময়ে ওর বিছানার পাশে ইঞ্জেকশনের যে সিরিঞ্জ পাওয়া গিয়েছিল তা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল আজ অবধি পুলিশ খুঁজে বার করতে পারল না। ও কাজটাকে খুব কঠিন ছিল। তাছাড়া যে ল্যাপটপ আমার মেয়ের প্রাণের চেয়ে প্রিয় ছিল, ঘটনার পরে সেই ল্যাপটপ উধাও হলো কিভাবে? খানিক চুপ করে থেকে মিস্টার বাসু রুমালে মুখ মুছে বললেন, মৃত্যুর কয়েক মাস আগে অদিতি আমার ব্যবসার কিছু হিসাবপত্র নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিল। বারবার বলতো কয়েকটা অদ্ভুত অসঙ্গতি চোখে পড়ছে। আমি সেসব তেমন গুরুত্ব দিইনি। মৃত্যুর সপ্তাহখানিক আগে ও শুধু একটাই কথা বলেছিল, বাপি, একটা বড় স্ক্যাম ধরতে পেরেছি, আর একটু সময় দাও। কিন্তু সেই সময়টা আর পেল না ও। আমি হাঁ করে শুনছিলাম। সত্যি কথা বলতে কি, এর আগে আমি না শুনেছি মিস্টার বাসুর মেয়ে অদিতি মৃত্যুর খবর, না চিনতাম মিস্টার বাসুকে। চাণক্য আমার সাথে এ ব্যাপারে কোনো দিন কিছু আলোচনা করেনি। 8 মাস আগের ঘটনা, সে সময় খুব সম্ভব আমি আন্দামান ছিলাম, তাই হয়তো খবরটা চোখ এড়িয়ে গিয়েছিল। তবে চাণক্যের মুখ থেকে বুঝলাম সে এই কেসের প্রতিটি খুঁটিনাটি আজও মনে রেখেছে। চাণক্য বলল, আপনি আমার কাছে কি চান? আপনি কি চান আমি এতদিন পরে আপনার মেয়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করি? সেক্ষেত্রে কাজটা বিলক্ষণ কঠিন হবে। 8 মাস পরে প্রমাণ বলে কিছুই নেই, পুলিশের কাছে হেল্প পাবো না, তারা ফাইল ক্লোজ করে দিয়েছে। মিস্টার বাসু বললেন, আমার মনে হয় কাজটা আপনার কাছে মোটেই কঠিন হবে না। একটু আগে নিজের মুখেই তো বলছিলেন সে সময় আপনি নিজের তাগিদে কেসটা স্টাডি করেছিলেন। কিছু ইনফরমেশন আপনার কাছে নিশ্চয়ই আছে। টিভি চ্যানেলের আর্কাইভে রাখা সে সময়কার ঘটনার ভিডিওগুলো আপনি চাইলে আমি জোগাড় করে দেব। পুলিশ কি বলেছিল, আমার কি বক্তব্য ছিল, সব পেয়ে যাবেন। টাকা ফেললে কি না হয়। আমি চাই আপনি জোর কদমে তদন্ত শুরু করুন।
অদিতির বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলুন। যে পুলিশ অফিসার তদন্তে ছিলেন সেই সময় দরকার হলে তার সঙ্গেও কথা বলুন। পারিশ্রমিক নিয়ে চিন্তা করবেন না। আমি আপনাকে এত পারিশ্রমিক দেব, আগামী কয়েক বছর আপনার আর কাজ না করলেও চলবে। চাণক্য হেসে বলল, মাফ করবেন স্যার, এটা আমার পেশা নয়, আমার বিজনেস আছে। বাপ ঠাকুরদার আমলের জমানো ব্যবসা, নাম আছে, তাই আপনা আপনিই চলে। আমাকে বিশেষ কিছু করতে হয় না, সময় কাটানোর জন্য গোয়েন্দাগিরি করি। আর আমার এই বন্ধু রক্তিম হলো পরিব্রাজক, ক্যামেরা সঙ্গে নিয়ে সারা দেশ ঘুরে বেড়ায়, সেই সাথে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, আর অবসর পেলে আমার কাছে আসে মনের খোরাক জোটাতে। মিস্টার বাসু লজ্জিত হয়ে বললেন, মাফ করবেন, আমার ও কথা বলা উচিত হয়নি। তাহলে কি? বেশ, আমি তদন্ত শুরু করব। জানি না আদৌ সফল হব কিনা। খুব খুশি হলাম। আমার মনে আশা আছে আপনি সেই ব্যক্তি যিনি আমার মেয়ের অস্বাভাবিক মৃত্যুর রহস্যের কিনারা করতে পারবেন। ব্যবসার জন্য আমি বাড়িতে বিশেষ থাকি না, তবে কেয়ারটেকার ও চাকর বাকররা থাকে। আপনার তদন্তের স্বার্থে যখনই মন চায় চলে যাবেন, যাকে ইচ্ছে জিজ্ঞাসাবাদ করবেন। আপনার স্ত্রী? নেই, নেই বলেই বেঁচে গেছে। আমি তো বেঁচে থেকে মরে আছি। নেহাত বিজনেস ছিল, তাই কাজ নিয়ে অন্য মনস্ক থাকবার চেষ্টা করি। তবে কি জানেন মিস্টার সেন, সেই ঘটনার পর একটি রাতও আমি ভালো করে ঘুমোতে পারিনি। রাত আমার কাছে বিভীষিকা। আর তাই হয়তো বিদেশি ক্লায়েন্টদের সাথে রাতেই মিটিং রাখি, রাতটা কেটে যায়। চাণক্য বিস্মিত হয়ে বলল, খুব কষ্টকর বুঝি। ঘুমটা প্রয়োজন, ঘুম ছাড়া মানুষ বাঁচে না। প্রয়োজনে ডক্টর দেখান, ঘুমের ওষুধ খান। যাবার আগে জোর করেই একটা চেক চাণক্যর হাতে গুঁজে দিলেন মিস্টার বাসু। জানালেন ওটা অ্যাডভান্স, প্রয়োজনে আরও দেবেন। জানালেন তদন্তের স্বার্থে বাড়িতে গেলে একটা ফোন করে দিলেই চলবে। মিস্টার বাসু চলে যাওয়ার পর আমি বললাম, এই কেসের ব্যাপারে আমি কিছুই জানতাম না। চাণক্য বলল, তোর জানার কথা নয়, এলাকায় থাকিস কতক্ষণ? 8 মাস আগে অদিতি বাসুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে গেছিল। বিখ্যাত বিজনেসম্যান মিস্টার বাসুর আদরের কন্যা অদিতি, ম্যাথামেটিক্সের স্কলার, ভীষণ উজ্জ্বল ভবিষ্যৎ ছিল মেয়েটির। আচম্বিতে দুর্ঘটনা ঘনিয়ে এলো। মিস্টার বাসু তখন ব্যবসার কাজে লন্ডনে। শুনলেন আদরের মেয়ে সুইসাইড করেছে। মাথার বালিশের পাশে পাওয়া যায় ইঞ্জেকশনের সিরিঞ্জ। ফরেন্সিক তদন্তে উঠে আসে ওই সিরিঞ্জে খুব উগ্র বিষ ছিল। সেই বিষ রক্তে প্রবেশ করা মাত্রই মারা যায়। সিরিঞ্জে অদিতির আঙুলের ছাপ ছাড়া দ্বিতীয় ব্যক্তির আঙুলের ছাপ মেলেনি। ঘরের দরজায় বা অন্য কোথাও দ্বিতীয় ব্যক্তির উপস্থিতির প্রমাণ মেলেনি। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সকালে চাকর বাকররা সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলে। তারপর? চাণক্য মৃদু হেসে বলল, পুলিশ প্রথম দিকে ভালো তদন্তই করছিল। কেন জানি না সপ্তাহ খানেকের মধ্যে তদন্তে ঢিলেমি এলো। অদিতি ওই রেয়ার বিষের অ্যাম্পিউল পেল কোথায় তা পুলিশ জানতে পারেনি। ঘটনাস্থল থেকে আশ্চর্যজনকভাবে অদিতির পার্সোনাল ল্যাপটপ খোয়া যায়। সেটাও আজ অবধি পুলিশ খুঁজে বার করতে পারেনি। আমি বললাম, তুই তো শুনলাম নিজে থেকে তদন্ত করছিলি, তুই কিছু ক্লু পাসনি ভাই? চাণক্য একটু অন্যমনস্ক হয়ে বলল, অফিসিয়ালি নয়, খানিকটা তথ্য জোগাড় করেছিলাম, কিন্তু না পুলিশ না অদিতির বাড়ির লোক কেউই আমার সাহায্য চাইনি। শেষের দিকে আমিও হতাশ হয়ে পড়েছিলাম। তবে আমার ডায়েরিতে সব লেখা আছে। ওগুলো তো নিশ্চয়ই এবার কাজে লাগবে। আমি ভাবছি পণ্ডিচেরি যাওয়াটা ক্যান্সেল করব। এই তদন্তে তোর সাথে থাকতে চাই। চাণক্য মুচকি হেসে বলল, যদি 3 মাস সময় লাগে? 3 মাস বেরোবি না? তোর সোশ্যাল মিডিয়ার ফলোয়াররা মেনে নেবে তো? আমি চোখ পাকিয়ে বললাম, আজ অবধি কোন তদন্তে তোর 3 মাস সময় লেগেছে শুনি? পুলিশের বড় কর্তা তো বলেই দিয়েছিল, চাণক্য পুলিশ লাইনে এলে আমাদের চাকরি আর থাকবে না। চাণক্য জোরে জোরে হেসে উঠল। সেই হাসি শুনে দৌড়ে এলো গজু। দাঁত বার করে বলল,
বুঝিছি দাদাবাবুদের চা তেষ্টা লেগেছে, দাঁড়ান এখনই গরম গরম বানিয়ে আনি। সেদিন বিকেলে চাণক্যর ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম। আকাশে মেঘ জমেছে, তবে বৃষ্টি হবে না বলেই মালুম হচ্ছে। রোজ বিকেলেই এই হচ্ছে, হুড়ুম দুরুম মেঘ গর্জায়, কিন্তু একটু পরেই আকাশ পরিষ্কার হয়ে যায়, গরম আরও বাড়তে থাকে। হঠাৎ চাণক্য বলল, চল বেরোই, মিস্টার বাসুর বাড়ি যাওয়া দরকার। বললাম, সরজমিনে তদন্ত করতে? চাণক্য বলল, না, তদন্ত করার মতো আর কিছু নেই সেখানে, তবে কিছু তথ্য সংগ্রহ করতে হবে। বাড়ির চাকর বাকরগুলোকে জিজ্ঞাসাবাদ করা দরকার। মিস্টার বাসুকেও ছাড়ব না। আমি উঠে দাঁড়িয়ে বললাম, তাই চল, আমি না হয় একটা ফোন করে জানিয়ে দিই। বাড়ি থেকে বেরিয়ে পথ চলতেই একটা বাসে উঠে পড়লাম দুই বন্ধুতে। মিনিট কুড়ি পরে অভিজাত এলাকায় নেমে পড়লাম। এই এলাকায় অভিজাত শ্রেণীর মানুষের বাস। চোখ জুড়ানো ডিজাইনের ঘর বাড়ি, ছাঁ চকচকে রাস্তা। অনেক কপাল থাকলে তবে এইরকম এলাকার বাসিন্দা হওয়া যায়। বাড়ির নাম্বার মিলিয়ে মিস্টার বাসুর বাড়ি খুঁজতে বিশেষ বেগ পেতে হলো না। চমৎকার দোতলা বাড়ি, বাউন্ডারি পাঁচিলে ঘেরা। পাঁচিলের ধার বরাবর ঝাউ গাছের সারি। গাড়ি বারান্দায় লাল টকটকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। মিস্টার বাসু বাড়িতেই আছেন, সে কথা ফোনে জেনে নিয়েছি। আমরা গেটের কলিং বেল বাজাতেই একটা কেয়ারটেকার গোছের লোক দৌড়ে এসে গেট খুলে দিল। কেয়ারটেকারের পিছন পিছন ড্রয়িং রুমে প্রবেশ করলাম আমরা। ড্রয়িং রুমের বাহারি ডিজাইন দেখে আমার চোখ কপালে উঠে গেল। কত ঐশ্বর্য থাকলে তবে এরকম একটা সাজানো ড্রয়িং রুম তৈরি করা যেতে পারে। সুদৃশ্য নরম সোফা সেট, মেঝেতে দামি কার্পেট, দেওয়ালে ঝোলানো নামি দামি পোর্ট্রেট। ঘরের প্রতিটি কোণায় পোর্সেলিনের মূর্তি শোভা পাচ্ছে। ফল সিলিং জুড়ে আলোর মালা। এছাড়াও ঘরে এসির ঠান্ডা হাওয়ায় মনোরম পরিবেশ। আমরা সোফায় বসলাম। খানিক পরেই ঘোরানো সিঁড়ি বেয়ে নেমে এলেন মিস্টার বাসু। তাঁর পরনে গাউন জাতীয় পোশাক। আমাদের দেখে হাসি মুখে বললেন, ভালোই হলো আজ এলেন, কেননা কাল ভোরের ফ্লাইটেই আমি লন্ডন যাচ্ছি দিন 15 জন্য। চাণক্য বলল, ভাগ্যিস আজ আসার তাগিদটা এলো, নইলে 15টা দিন হাঁ করে বসে থাকতে হতো। মিস্টার বাসু সোফায় বসে বললেন, বলুন কিভাবে সাহায্য করতে পারি? 8 মাস আগের খবরের আর্কাইভ লাগবে? ও আর্কাইভ আপনাকে কষ্ট করে সংগ্রহ করতে হবে না। চ্যানেলে আমার এক বন্ধু চাকরি করে, বললেই সে বার করে দেবে। আমি অন্য প্রশ্ন করতে চাই। মিস্টার বাসু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। যতদূর আমার মনে আছে সে সময় একটি মেয়ে খবরের শিরোনামে এসেছিল, মিস বাসুর কাছের বান্ধবী ঈশিতা হালদার। হ্যাঁ, ঈশিতাই বারবার বলেছিল অদিতি নিজেকে শেষ করতে পারে না। ওর চোখে অনেক স্বপ্ন ছিল, কি দুঃখে সে এ কাজ করতে যাবে। তাছাড়া মৃত্যুর সপ্তাহখানিক আগে আমার মেয়ে নাকি তার বান্ধবী ঈশিতাকে এমন কিছু তথ্য দিয়েছিল যা জনসমক্ষে এলে তোলপাড় হয়ে যেত। কিন্তু পরে ঈশিতা আর মুখ খোলেনি। কেন মুখ খোলেনি? আমি ঠিক জানি না। ঈশিতা প্রথম দিকে অদিতির আকস্মিক মৃত্যুটাকে মেনে নিতে পারেনি। বারবার পুলিশ স্টেশনে দৌড়তো, বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বারবার বলেছিল অদিতির মৃত্যুটা একটা ঘৃণ্য ষড়যন্ত্র, ওর কাছে নাকি যথেষ্ট প্রমাণ আছে। তারপর কী কারণে সেও নিজেকে গুটিয়ে নিল। আপনার সাথে ঈশিতার কোনো যোগাযোগ? একেবারেই নেই। মাস 2 আগে ফোন করেছিলাম, প্রথম 2 বার তো ফোনই ধরেনি। তারপর ফোন ধরে বলেছিল আবেগের তাড়নায় সে নাকি আলপটকা মন্তব্য করেছিল, সেই কারণে সে ভীষণভাবে লজ্জিত। আমি যেন কিছু মনে না করি। অর্থাৎ পুলিশের মতো ঈশিতাও বিশ্বাস করে যে ওটা আত্মহত্যাই। এক্স্যাক্টলি। আরেকটা প্রশ্ন, আপনার মেয়ের বিয়ের ব্যাপারে আপনি কতদূর এগিয়েছিলেন? মাফ করবেন, নিতান্তই ব্যক্তিগত প্রশ্ন করলাম। অদিতির বিয়ের ইচ্ছে ছিল না, আমার একজনকে পছন্দ ছিল, আমার কোম্পানির ফিনান্সিয়াল অ্যাডভাইজার কাম অ্যাকাউন্টেন্ট। অবশ্য অদিতি স্পষ্টই না বলে দেয়, জানিয়ে দেয় সে আরও পড়তে চায়।
এর মাসখানেক পরে আমি আরও একটা ছেলেকে পছন্দ করি। অ্যাকাউন্টেন্ট সেই ভদ্রলোক এখনো আপনার কোম্পানিতে আছেন? সে আমার কোম্পানি ছেড়ে অন্য একটা কোম্পানি জয়েন করেছে। আর দ্বিতীয় ছেলেটি, যাকে আপনি পরে পছন্দ করেছেন? সেও আমার কোম্পানির এমপ্লয়ি, ভারী গরিব পরিবারের ছেলে, কিন্তু চরিত্র আয়নার মতো স্বচ্ছ। আজকালকার ছেলে হলেও বাচাল নয়, কথাবার্তা মার্জিত, বিনয়ী ও নম্র। ছেলেটির প্রতিভা আছে। সেলসে জয়েন করবার পর কোম্পানির সেলিং গ্রোথ হু হু করে বাড়িয়েছে। আপনার মেয়ের বক্তব্য কি ছিল? বুঝতে পারিনি তার মনে কি চলছে। বুঝলাম মিস্টার বাসু পারিবারিক গোপন কথা আমাদের মতো বাইরের লোকের কাছে খোলসা করতে চান না। চাণক্য প্রসঙ্গ ঘোরানোর জন্য বলল, আচ্ছা, সে যাই হোক, আমি মিস বাসুর বেডরুমটা দেখতে চাই। আপনার আপত্তি নেই তো? বিলক্ষণ আপত্তি কেন? আমি তো আপনাকে নিযুক্ত করেছি, আসুন আমার সঙ্গে। মিস্টার বাসু সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। আমরা উঠলাম। ড্রয়িং রুম ছেড়ে একটা প্যাসেজে পা রাখলাম। প্যাসেজের দুই দিকে দুটো দরজা। ডান দিকের দরজার হাতল ঘুরিয়ে একটা ঘরে প্রবেশ করতে করতে মিস্টার বাসু বললেন, এই আমার মেয়ের ঘর। ও চলে যাবার পর এই ঘরে আর কাউকে ঢুকতে দিইনি। বিছানাপত্র যেমন ছিল তেমনই আছে। মাঝে মাঝে আমি ঢুকি, নিজের হাতে পরিষ্কার করি। কথা বলতে বলতে শেষের দিকে গলাটা ঈষৎ কেঁপে উঠল মিস্টার বাসুর। হাত বাড়িয়ে দেওয়ালের বুকে সুইচ বোর্ডের সুইচ টিপে আলো জ্বালিয়ে দিলেন তিনি। ঘর আলোয় ভরে গেল। দেখলাম মিস্টার বাসু ফেলে দৃষ্টি মেলে বিছানার দিকে তাকিয়ে আছেন। চাণক্য তীক্ষ্ণ দৃষ্টি মেলে ঘরটার চারিদিকে দেখে নিল। মুখে বলল, এই ঘর থেকে প্যাসেজে বেরোনো ছাড়া আর কোনো দরজা নেই। অ্যাটাচড বাথরুম রয়েছে, ওখানে নিশ্চয়ই বাইরে বেরোনোর দরজা নেই। না। আপাতত আমার আর কিছু দেখার নেই। বাড়ির কাজের লোকদের জিজ্ঞাসাবাদ আরেকদিন এসে করা যাবে, যদি দরকার মনে করি তবেই। মিস্টার বাসু মাথা হেলালেন। বুঝলাম এই ঘরে ঢুকে তিনি ইমোশনাল হয়ে পড়েছেন। আমাদের কথা ওর কানে পৌঁছচ্ছে কিনা সন্দেহ। আমরা বাড়ির বাইরে বেরিয়ে এলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে বললাম, কি বুঝলি? চাণক্য বলল, এখনো অবধি 3টে চরিত্র আমার সামনে এসেছে। ঈশিতা হালদার অদিতির প্রিয় বান্ধবী, আর মিস্টার বাসুর পছন্দ করা প্রথম পাত্র, যে এখন বাসু গ্রুপ ছেড়ে অন্য কোম্পানি জয়েন করেছে, এবং শেষের চরিত্র মিস্টার বাসুর স্নেহধন্য ভারী গরিব পরিবার থেকে উঠে আসা একটি ছেলে। কি আশ্চর্যের ব্যাপার! মাল্টিমিলিনিয়ার বাপের নজর নিজের কোম্পানির এমপ্লয়ি পাত্রের দিকে। কোম্পানির চাকরকে জামাই বানানোর মতলব কেন? নজর আর ওপরে ওঠেনি কেন? হতে পারে অচেনা পাত্রের হাতে মেয়েকে দেওয়ার চাইতে যাকে জেনেছেন চিনেছেন তাকেই ভরসা করেছেন। হয়তো এমপ্লয়ি বলে তেমন কিছু ছুটমাট ছিল না মিস্টার বাসুর। মন্দ বলিসনি। আর অদিতি হ্যাঁ না কিছুই বলেনি। হয়তো তার ফিয়ান্সে কেউ ছিল, বাপ জানতো না। ঠিক বলেছিস। আজকালকার মেয়ে নিজের পছন্দের ছেলে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। সব কিছু ছাপিয়ে একটা প্রশ্ন বারবার আমাকে ভাবাচ্ছে। কি সেটা? অদিতির ল্যাপটপ। আমি চমকে উঠে চাণক্যর মুখের দিকে তাকালাম। বাস এসে গিয়েছিল। বিস্মিত ভাবটা কাটিয়ে তাড়াতাড়ি বাসে উঠে পড়লাম। দিন 2 বাদে আমাকে নিয়ে থানায় এসেছিল চাণক্য। থানা অফিসার সোমদেব রাহা তখন ডিউটিতে ছিলেন। চাণক্যকে দেখে বললেন, আরে বাবা, কার দর্শন পেলাম আজ হঠাৎ এতদিন পর? কি ব্যাপার মিস্টার সেন, কোনো কেস টেস নাকি? চেয়ার টেনে বসে চাণক্য বলল, অদিতি বাসু, বিখ্যাত মিলিয়নেয়ার মিস্টার বাসুর একমাত্র কন্যা, তারই মৃত্যুর কেস। মিস্টার রাহা আশ্চর্য হয়ে বললেন, মানে 8 মাস আগের যে কেস বর্তমানে আনসলভ হয়ে ফাইলবন্দি হয়ে আছে, সেই কেসের কথা বলছেন? হ্যাঁ, মিস্টার বাসু জানিয়েছেন পুলিশ ফাইল ক্লোজ করে দিয়েছে।
অথচ ওই ঘটনা যদি খুনের ঘটনা হয়ে থাকে তবে সারা জীবনেও ফাইল ক্লোজ হবে না। মিস্টার রাহা হেসে বললেন, ঠিকই বলেছেন মিস্টার সিং, তবে কিনা ওটা যে খুন ছিল সেটা আগে প্রমাণ করতে হবে। আর দুঃখের বিষয় কি জানেন, পুলিশের কাছে তেমন কোনো প্রমাণ নেই। কে স্যান্ডেল কে করছিলেন? মিস্টার অনন্ত সান্যাল এই কেসের চিফ ইনভেস্টিগেটিভ অফিসার ছিলেন। প্রথম 2 মাস উনিই কেসটা দেখছিলেন, তারপর বদলি হয়ে গেল, আর ওর জায়গায় আমি এলাম। 1 মাসের মধ্যে ওপর থেকে অর্ডার এলো ফাইল বন্ধ করার জন্য। চাণক্য একটু ভেবে নিয়ে বলল, অদিতি বাসুর খোয়া যাওয়া ল্যাপটপ, ওটার হদিশ পুলিশ পায়নি, তাই না? না, তবে অদিতি বাসুর সোশ্যাল মিডিয়া প্রোফাইল পুলিশ পেয়েছিল। মেটার পারমিশন নিয়ে আমরা প্রোফাইল পাসওয়ার্ড ক্র্যাক করি, কিন্তু জানেন দুঃখের বিষয় সন্দেহজনক কিছুই মেলেনি। চ্যাট হিস্ট্রিতেও কিছু পাওয়া যায়নি। সম্ভবত কেন, নিশ্চয়ই মিস বাসুর কোনো বয়ফ্রেন্ডও ছিল না। তবে পার্সোনালি যদি আমাকে প্রশ্ন করেন, একটা জায়গায় আমার খটকা লেগেছিল। কি সেটা? চাণক্য ভ্রু তুলে প্রশ্ন করল। আমি নড়ে চড়ে বসলাম। মিস্টার রাহা বললেন, পোস্টমর্টম রিপোর্টে মিস বাসুর রক্তে ড্রাগসের নমুনা মিলেছিল। প্রথমে মনে করা হয়েছিল যে বিষাক্ত ইঞ্জেকশনে মৃত্যু, ওটা হয়তো তারই এফেক্ট। কিন্তু অটোপসি সার্জন জানান অদিতি ড্রাগস কনজিউম করত, খুবই উচ্চমানের ড্রাগস। মৃত্যুর মাত্র মাসখানেক আগে সেই নেশা ধরেছিল। মিস্টার রাহার কথা শুনে আমি চমকে উঠেছি। চাণক্যর অবস্থাও ততই বচ। সে খানিক স্তম্ভিত হয়ে বসে রইল, তারপর বলল, মিস্টার বাসু একবারের জন্য আমাকে এই ব্যাপারটা জানাননি। তাছাড়া 8 মাস আগে আমি যখন কেসটা স্টাডি করছিলাম নিজের ইচ্ছে, আমার কাছেও খবর আসেনি। মিস্টার রাহা মৃদু হেসে বললেন, খবরটা চেপে যাবার কথা মিস্টার বাসুই বলেছিলেন পুলিশকে, তাই মিডিয়ার কাছে কোনো খবর পৌঁছায়নি। অবশ্য এর জন্য ভদ্রলোককে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। চাণক্য অর্থপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি বললাম, মিস্টার বাসু হয়তো চাননি তার মেয়ের এই অন্ধকার দিকটা সকলের সামনে এক্সপোজ হোক। হাজার হোক বাপ তো। তবু একটা প্রশ্ন থেকেই যায়, যেখানে সন্দেহজনক মৃত্যু সেখানে তথ্য গোপন করে লাভ কি ছিল? মিস্টার রাহা মাথা নেড়ে বললেন, 100 খাঁটি কথা। এছাড়া আরও একটা জিনিস না জানালেই নয়, মিস বাসুর হোয়াটসঅ্যাপে মেসেজ ইউরসেলফ বলে যে চ্যাট থাকে, সেখানে একটা মেসেজ পেয়েছিলাম, একটা অঙ্ক। প্রথমে আমার মনে হয়েছিল উনি অঙ্কের স্কলার, তাই হয়তো ফর্মুলা লিখে রেখেছিলেন। পরে মনে হলো ফর্মুলা এমন কিছু শক্ত নয় যে অঙ্কে পিএইচডি করা কোনো মানুষকে ওইভাবে লিখে রাখতে হবে। আমার মনে হয়েছিল ওটা সাংকেতিক কিছু। তবে বুঝতেই পারছেন তো, এক জায়গায় থেমে থাকলে আমাদের চলে না। বিষয়টা নিয়ে বেশি ভাবার আগেই অন্য কেস এসে পড়ল। চাণক্য বোধ করি ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে উঠেছিল। সে অদ্ভুত গলায় বলল, ফর্মুলাটা কি আপনার কাছে আছে? আছে, আমার ডায়েরিতে লেখা আছে। অনেক চেষ্টা করেও মাথামুন্ডু কিচ্ছু বুঝতে পারিনি। আপনাকে আমি পাঠিয়ে দেবো, দেখুন যদি কিছু সমাধান করতে পারেন। চাণক্য নিজের ফোন নাম্বার মিস্টার রাহাকে দিয়ে তার নাম্বারটাও নিজের ফোনে সেভ করে নিল। আমরা থানা থেকে বেরিয়ে এলাম। চাণক্য গম্ভীর মুখে হাঁটছিল। আমি বেশ বুঝতে পারছিলাম ও এখন চিন্তায় ডুবে গিয়েছে। যতক্ষণ না একটা সমাধানে পৌঁছতে পারছে ও ভালো করে কথা বলবে না। মিনিট 10 চুপচাপ হাঁটার পর আমি আর থাকতে না পেরে বললাম, ব্যাপারটা কী রে? ওই অঙ্কের কথা শুনে তোর এমন মুখ হলো কেন? চাণক্য যেন আমার কথা শুনতেই পায়নি। রাস্তার ওপারে তাকিয়ে অন্যমনস্ক গলায় বলল, সোমদেব রাহা একটা গুরুত্বপূর্ণ তথ্য একেবারে শেষের দিকে দিলেন। আমি বললাম, কোনটা? মেসেজ ইয়োরসেলফ? হ্যাঁ। কিন্তু ওখানে একটা অঙ্ক লেখা ছিল বলেই তো বললেন, তাতে আর এমন কি? চাণক্য এবার আমার দিকে তাকালো, বলল, মানুষ নিজের কাছে মেসেজ পাঠায় কেন জানিস? নোট রাখার জন্য। ঠিক। আর অদিতি বাসু কেমন মেয়ে ছিল? অঙ্কে স্কলার, মাথা দারুণ,
যদিও ড্রাগস কনজিউমের ব্যাপারটা আমি ঠিক সাপোর্ট করতে পারছি না। তাহলে সে যদি নিজের কাছে একটা অঙ্ক লিখে রাখে, তার মানে অঙ্কটা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। চাণক্য বলল, যে মেয়ে ম্যাথামেটিক্সে পিএইচডি করছে তার কাছে কোনো সাধারণ সমীকরণ লিখে রাখার প্রয়োজন নেই। সে যদি লিখেও থাকে তাহলে অঙ্কটার মধ্যে অন্য কোনো অর্থ লুকিয়ে আছে। মানে সাংকেতিক বার্তা? সম্ভব, তবে তার আগে অঙ্কটা দেখতে হবে। ঠিক সেই সময় চাণক্যর মোবাইল বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সোমদেব রাহা। ওদের মধ্যে কিছুক্ষণ কথা হলো। এর ঠিক 2 সেকেন্ড পরে চাণক্যর ফোনে একটি মেসেজ ঢুকল। চাণক্য থমকে দাঁড়ালো। আমি কৌতূহলী হয়ে বললাম, মিস্টার রাহা কিছু পাঠালেন? ও ফোনটা আমার দিকে এগিয়ে দিল। স্ক্রিনে লেখা x1 is equal to 7, y is equal to 2, x2 is equal to 8। আমি হতাশ হয়ে বললাম, এ আবার কেমন অঙ্ক? এ তো ক্লাস 8-এর অ্যালজেব্রা মনে হচ্ছে। চাণক্য কোনো উত্তর দিল না। মিনিটখানেক স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে সে ধীরে ধীরে মোবাইলটা পকেটে ঢুকিয়ে ফেলল। আমি বললাম, কিছু বুঝলি? চাণক্য মাথা নেড়ে বলল, না। আমি অবাক হয়ে বললাম, তাহলে এমন মুখ করেছিস কেন? চাণক্য মৃদু স্বরে বলল, কারণ এটা অঙ্ক নয়। মানে? অদিতি চাইলে 10 লাইনের সমীকরণ লিখতে পারত। সেখানে মাত্র 3টে চলরাশি আর 3টে সংখ্যা লিখে রেখে গেছে। এর মানে সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো x1, y আর x2। কিছুই বুঝলাম না। আমিও নয়। রাতেই মিস্টার বাসুর কাছ থেকে ফোনে অনুমতি আদায় করে নিয়েছিল চাণক্য। উদ্দেশ্য তার কলকাতার অফিসে গিয়ে কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলা। মিস্টার বাসু ভোরে লন্ডনের ফ্লাইট ধরবেন। আমি বললাম, তুই কি সত্যিই মনে করিস কোম্পানির ভেতরে কিছু আছে? চাণক্য জানলার বাইরে তাকিয়ে বলল, জানি না, তবে অদিতি যদি সত্যি কোনো স্ক্যামের হদিশ পেয়ে থাকে তাহলে তার ছায়া কোথাও না কোথাও এখনো রয়ে যাওয়ার কথা। বাসু গ্রুপের প্রধান কার্যালয়টি শহরের বাণিজ্য কেন্দ্রে অবস্থিত। কাঁচে মোড়া 10 তলা ভবন, নিচে নিরাপত্তার কড়াকড়ি। রিসেপশনে আমাদের পরিচয় দিতে বিশেষ বেগ পেতে হলো না। মিস্টার বাসু আগেই নির্দেশ দিয়ে রেখেছিলেন। কিছুক্ষণ পরে এক তরুণ এসে আমাদের একটি কনফারেন্স রুমে নিয়ে গেল। ছেলেটির বয়স 30-এর কাছাকাছি। গায়ের রং শ্যামলা, পরনে ফর্মাল অফিসিয়াল পোশাক, চোখে মুখে এক ধরনের লাজুক ভদ্রতা। সে নিজেই পরিচয় দিল। বলল, নমস্কার স্যার, আমার নাম সৌরভ মণ্ডল। স্যার জানিয়েছেন আপনারা স্যারের স্পেশাল গেস্ট, আমাদের অফিস ঘুরে দেখতে চান। আমরা মাথা নাড়লাম। চাণক্য বলল, আপনার কথা মিস্টার বাসুর মুখে শুনেছি। সৌরভ স্পষ্টই অপ্রস্তুত হয়ে গেল। বাঁধো বাঁধো গলায় সে বলল, স্যার আমার কথা বলেছেন? অনেক প্রশংসা করেছেন। ছেলেটা মাথা নিচু করে বলল, উনি আমার উপকার না করলে আমি হয়তো আজও একটা ছোটোখাটো চাকরি করে বেড়াতাম। আমার বাবা নেই, সংসারের অবস্থা খুব খারাপ ছিল। মা সেলাইয়ের কাজ করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন। অ্যাকাডেমিক কেরিয়ার আমার ভালো ছিল, তাই ইন্টারভিউ দিতে এসে এখানে আমার কথাবার্তায় বাসু স্যার মুগ্ধ হলেন। বাসু স্যারই আমাকে সুযোগ দিয়েছিলেন। আমি লক্ষ্য করলাম কথাগুলো বলার সময় তার গলায় আন্তরিকতার সুর। মনে মনে আশ্চর্য হলাম। মিস্টার বাসুর মতো অভিজাত ধনী কিভাবে অতি সাধারণ এই ছেলেকে জামাই করার কথা ভেবেছিলেন? তবে কি ওর মেয়ে অদিতির মধ্যে কিছু খামতি ছিল? চাণক্য জিজ্ঞেস করল, তাহলে আপনি এই কোম্পানিতে বেশ সুখেই আছেন? খুবই, জয়েন করার পর থেকেই উন্নতি হয়েছে। আজ আমি যা কিছুই সবটাই এই কোম্পানির জন্য। সত্যি কথা বলতে কি, আমি কোনোদিনও এই কোম্পানি ছেড়ে যাব না। মিস্টার বাসু কি আপনার সঙ্গে তার মেয়ের বিয়ের কথা ভেবেছিলেন? প্রশ্নটা শুনে সৌরভের মুখটা করুণ হয়ে উঠল। জড়িয়ে জড়িয়ে সে বলল,
উনি মানে একবার ইঙ্গিত দিয়েছিলেন আর কি। অদিতি বাসুর সঙ্গে আপনার আলাপ হয়েছিল? হ্যাঁ, ওই একবারই। কোথায়? এই তো স্যারের বাড়িতে। একদিন চায়ের নিমন্ত্রণে রেখেছিলেন। আমি ভেবেছিলাম অফিসের কোনো কাজের ব্যাপার, গিয়ে দেখি অদিতি ম্যাডামও আছেন। আমি বললাম, তারপর? সৌরভ একটু বিব্রত হয়ে হাসল, বলল, স্যার খুব উৎসাহের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, কিন্তু ম্যাডাম খুব একটা কথা বলেননি। ভদ্রভাবে দু একটা উত্তর দিয়েছিলেন মাত্র। মনে হয়েছিল এসব বিষয়ে তাঁর বিশেষ আগ্রহ নেই। আপনার? সৌরভ যেন আরও গুটিয়ে গেল, বলল, আমি কি বলবো স্যার, উনি আমাদের নাগালের বাইরে একজন মানুষ ছিলেন। চাণক্য কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, অদিতি বাসুর মৃত্যু সম্পর্কে আপনার কি ধারণা? সৌরভের মুখ গম্ভীর হয়ে গেল। মাথা নিচু করে সে বলল, শুনে শুনে আমার খুব খারাপ লেগেছিল। তবে তবে আমি কিছুই জানি না, বিশ্বাস করুন। সত্যি বলতে কি, ম্যাডামের সঙ্গে ওই একদিন ছাড়া আর কখনো ব্যক্তিগতভাবে কথা হয়নি। অফিসে এসেছিলেন, আমার দিকে তাকিয়ে হেসেছিলেন, ব্যাস ব্যাস ওই পর্যন্ত। আর বিশেষ কিছু জানা গেল না। আমরা বিদায় নিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি বললাম, কি মনে হলো? চাণক্য বলল, ছেলেটা মিথ্যে বলছে বলে মনে হলো না। তাহলে? সেটাই সমস্যা। মানে? যখন সবাই সত্যি কথা বলছে বলে মনে হয়, তখনই বুঝতে হবে যে কোথাও একটা গুরুত্বপূর্ণ সত্যি এখনো সামনে আসেনি। আমি আর প্রশ্ন করলাম না। ঈশিতা হালদারের ঠিকানা আমরা পেয়েছিলাম থানার নথি থেকে। জানা গেল সে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করে। স্কুল ছুটির কিছু আগে আমরা গিয়ে পৌঁছলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ছুটির বেল বাজল। ছাত্রছাত্রীরা বেরিয়ে আসতে লাগলো। অবশেষে এক তরুণীকে দেখে চাণক্য বলল, ওই ঈশিতা। মেয়েটি লম্বা, ছিপছিপে গড়নের, চোখে চশমা। তবে চশমা থাকলেও বেশ সুন্দরী বলা চলে। চাণক্য এগিয়ে গিয়ে পরিচয় দিল। আমি চাণক্য সেন, একটি বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। ঈশিতা প্রথমে স্পষ্টই বিরক্ত হয়েছিল। ভ্রু তুলে বলল, আমার সাথে কি বিষয়? আপনারা কারা? অদিতি বাসুর মৃত্যু নিয়ে কিছু জানার ছিল। মেয়েটির মুখের রং যেন মুহূর্তে বদলে গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে বলল, আপনি গোয়েন্দা? মিস্টার বাসু মানে আঙ্কেল অ্যাপয়েন্ট করেছেন আপনাকে এতদিন পরে? হ্যাঁ, বুঝতেই পারছেন বাসি কেস এতদিন পরে প্রমাণ জোগাড় করা কতটা শক্ত। তাই আপনার হেল্প লাগবে। যদি অনুগ্রহ করেন, সামান্য 10টা মিনিট নষ্ট করব আপনার। রাস্তার পাশে যে নিরিবিলি ক্যাফেটা দেখতে পাচ্ছি, ওখানে বসে কথা বলা যেতে পারে। শেষ পর্যন্ত অনেক অনুরোধের পর কাছের একটি ক্যাফেতে যেতে রাজি হলো সে। ক্যাফের এক কোণে আমরা 3 জন বসলাম। ওয়েটার কফি দিয়ে চলে যেতেই চাণক্য বলল, আপনি অদিতির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন? ঈশিতা দৃঢ় স্বরে বলল, হ্যাঁ। তাহলে সরাসরি একটা প্রশ্ন করি, অদিতি কি ড্রাগ নিত? ঈশিতা এক মুহূর্ত দেরি করল না, মাথা নেড়ে বলল, হুম। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। চাণক্য যেন উত্তরটা আশা করেনি। আপনি জানতেন? জানতাম। কতদিন ধরে? মৃত্যুর মাসখানেক আগে থেকে। আপনি বাধা দেননি? ঈশিতা তিক্ত হেসে বলল, অনেকবার দিয়েছি, ঝগড়াও করেছি, কান্নাকাটিও করেছি, কিন্তু ও শুনতো না। ড্রাগ নেবার কারণ কি? বয়ফ্রেন্ডের প্রতারণা? আপনি কি জানেন না অদিতির কোনো বয়ফ্রেন্ড ছিল না? আমি ছিলাম তার একমাত্র ফ্রেন্ড। তাহলে বলুন, কার কাছ থেকে ড্রাগ পেত? জানি না। সে কি কাছের বন্ধু হয়েও জানার চেষ্টা করেননি? ঈশিতা এ প্রশ্নের জবাবে বোধ করি কিছু বলতে যাচ্ছিল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে ধীর গলায় বলল, করেছিলাম।
ও কিছুতেই বলতো না। কয়েক মুহূর্ত নীরবতা। তারপর চাণক্য বলল, অদিতি অঙ্কে পিএইচডি করছিল, ভবিষ্যৎ উজ্জ্বল ছিল। হয়তো খুব শিগগিরই নিজের পায়ে দাঁড়াতে পারত, কিংবা পারিবারিক ব্যবসায় সিইও পদে বসতে পারত। অথচ মাত্র 24 বছর বয়সে কন্যার বিবাহের জন্য মিস্টার বাসু অত উতলা হয়ে উঠেছিলেন কেন? মাফ করবেন, জানি না। ল্যাপটপের ব্যাপারে কিছু জানেন? না, অদিতি কি কোনো স্ক্যামের কথা বলেছিল? অস্পষ্টভাবে বলেছিল কিছু একটা নিয়ে কাজ করছে, কিন্তু বিস্তারিত কিছু বলেনি। x1 = 7, y = 2, x2 = 8, এই অঙ্কটা নিয়ে অদিতি কিছু বলেছিল আপনাকে? প্রথম শুনলাম। আপনি জানেন না? একেবারেই না। চাণক্য এবার শেষ প্রশ্নটা করল। পুলিশকে আপনি একসময় প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিলেন যে এটা আত্মহত্যা নয়, ষড়যন্ত্র। তারপরে হঠাৎ মত বদলে গেল কেন? ঈশিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ তখন আমি ভেঙে পড়েছিলাম। আমার সবচেয়ে কাছের বন্ধু মারা গেছে। আমি সেটা মেনে নিতে পারছিলাম না, তাই যা মনে এসেছে বলেছি। পরে বুঝেছি প্রমাণ ছাড়া অভিযোগ করার কোনো মানে হয় না। চাণক্য স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। ঈশিতার চোখের কোণে জল চিকচিক করছে। সে নিচু স্বরে বলল, বিশ্বাস করুন, আমি আজও অদিতিকে মিস করি, কিন্তু আমার কাছে নতুন করে বলার মতো কোনো তথ্য নেই। ক্যাফে থেকে বেরিয়ে ঈশিতাকে বিদায় জানিয়ে আমরা বেশ কিছুক্ষণ চুপচাপ হাঁটলাম। শেষ পর্যন্ত আমি বললাম, এবার? চাণক্য হতাশ গলায় বলল, হ্যাঁ, এবার কিছুই নয়। মানে? সৌরভ কিছু জানে না, ঈশিতা কিছু জানে না, ল্যাপটপ নেই, ড্রাগসের উৎস নেই, খুনির অস্তিত্বের প্রমাণও নেই। আমি বললাম, তাহলে? চাণক্য আকাশের দিকে তাকালো। পশ্চিম আকাশে কালো মেঘ জমছে। সে ধীরে ধীরে বলল, তবু একটা জিনিস আছে। কি? ওই অঙ্কটা। তারপর আর একটা কথাও বলল না। আমি বুঝলাম অদিতি বাসুর রেখে যাওয়া সেই রহস্যময় সমীকরণ এখনও চাণক্য সেনের মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। আর আমার অভিজ্ঞতা বলে, চাণক্য যখন কোনো সূত্রকে ভুলতে পারে না, তখন রহস্য বেশি দিন মুখ লুকিয়ে থাকতে পারে না। দিন চারেকের জন্য বেরোতেই হলো। আমার সোশ্যাল মিডিয়ার ফলোয়াররা ছাড়ল না। অনেকেরই রিকোয়েস্ট ছিল এইবার যেন কোনো জঙ্গলে গিয়ে ব্লগ বানাই। অনিচ্ছা সত্ত্বেও গেলাম কাছাকাছি জলদাপাড়া অভয়ারণ্যে। ফেরার পথে ট্রেনে সারা রাত না ঘুমিয়ে ল্যাপটপে এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছি। তারপর শিয়ালদা স্টেশন থেকে বাড়ি না ফিরে সোজা চলে এসেছি চাণক্যর কাছে। আমাকে দেখে চাণক্য বলল, এত তাড়াহুড়ো করে ঘোরা হলো? আমি বললাম, আর ঘোরা? আমার মন পড়ে আছে অদিতি বাসুর মৃত্যু রহস্যের দিকে। নেহাত ভিডিও আপলোডে গ্যাপ পড়ে গেলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়, তাই যাওয়া। সকালের চাটুকু অবধি পেটে পড়েনি। তাহলে তো গজুকে এক্ষুনি বলতে হচ্ছে। এই বলে চাণক্য গজুর নাম ধরে হাঁক দিতেই গজু রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, আমি দেখিছি রক্তিম দাদাবাবুকে বাড়িতে ঢুকতি, চা আমি চাপিয়েই দেছি। চাণক্য হাসতে হাসতে বলল, আমার কুকটাকে দেখেছিস? ভীষণ অ্যাক্টিভ। আমি চাণক্যর বিছানায় এলিয়ে পড়ে বললাম, এইবার বল, এই 4 দিনে কি কি তথ্য জোগাড় করলি? খবর তেমন কিছু নয়। 1 বছর আগে ঈশিতা হালদারের বিয়ের সম্বন্ধ হয় সব্যসাচী দত্ত নামে এক চাকরিজীবী পাত্রের সাথে। পাত্রের চেহারা ভালো, মাইনে খারাপ নয়। ঈশিতার বাপ মা এই সম্বন্ধ ঠিক করেন। পরে অজানা কারণে ঈশিতা বেঁকে বসে এবং কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যায়। থানা পুলিশ হয়। অবশ্য দিন 15 পরে ফিরে আসে ঈশিতা, কিন্তু কোথায় গিয়েছিল তা 1000 বার জিজ্ঞাসা করা সত্ত্বেও মুখ খোলেনি। এই কাণ্ডের পর পাত্রপক্ষের সন্দেহ হয়, তারা বিয়ের সম্বন্ধ নাকচ করে দেয়। আমি বললাম,
দুই বান্ধবীর মনের মিল দেখছি ভারী অদ্ভুত। কেউ বিয়ে করতে চায়নি। অদিতির না হয় ক্যারিয়ারের ব্যাপার ছিল, ঈশিতারও কি তাই? তা যদি বলিস, ঈশিতা বছর 2 হলো স্কুলে চাকরি করছে। ক্যারিয়ার যা করার তা 2 বছর আগেই করে ফেলেছে। তবে তুই এই খবর জোগাড় করলি কার কাছ থেকে? চাণক্য ওস্তাদি হাসি হেসে বলল, বল দেখি, কারো সম্পর্কে সলিড খবর জোগাড় করতে গেলে কোথা থেকে করতে হয়? আমি একটু ভেবে বললাম, তার কাজের জায়গা থেকে। কেননা কাজের জায়গায় কলিগদের কাছে আমরা অনায়াসেই ঘরের কথা বলতে পারি। রাইট। আমিও ঈশিতা স্কুলের এক ম্যাডামের সাথে আলাপ করে খবর জোগাড় করেছি। মানে অনেকটাই ঘনিষ্ঠ হতে হয়েছে বল। চিন্তার কথা বই কি, নিশ্চয়ই সেই ম্যাডাম অল্প বয়সী এবং অবিবাহিতা। রসিকতা নয়, জীবনে যা করিনি খবর জোগাড়ের জন্য তাই করতে হয়েছে। এক বেলার আলাপ, ও বেলা প্রেম, তারপর ক্যাফেতে নিয়ে গিয়ে পকেটের পয়সা খরচ করে খাওয়ানো, আইনক্সের সিনেমা দেখানো, তারপর খবর। আমি বিছানায় উঠে বসে বললাম, বাপরে, এবার কমলি তোমায় ছাড়বে কেন? ছাড়বে কি রে, ছেড়ে পালিয়েছে। কাল বিকেলে ক্যাফেতে বসে বলে এসেছি সত্যি কথা। আমি প্রাইভেট ডিটেকটিভ জেনে প্রথমে খুব রেগে গেল, যা নয় তাই বলল। অবশ্য মনের ভয় থেকেই ক্ষোভের বহিঃপ্রকাশ। অনেক বেফাস কথা বলে ফেলেছিল কিনা। কথা দিয়েছি ঈশিতা জানবে না। তা বেশ, তা তোর সিদ্ধান্ত কি? চাণক্য একটু ভেবে বলল, গন্ডগোল লাগছে। 2 বান্ধবীর বিয়েতে অনীহা। তারপর খেয়াল করে দেখ, ঠিক যে সময় ঈশিতার জন্য পাত্র দেখা হলো, অদিতি ঠিক সেই সময় থেকেই ড্রাগস কনজিউম করা শুরু করলো। সমাপতন নাকি প্রিয় বান্ধবীর বিচ্ছেদের আশঙ্কায় হতাশা গ্রাস করেছিল? সমকামিতা আমাদের সমাজে অপরাধের দৃষ্টিতে দেখা হয় ঠিকই, কিন্তু আইন বিরুদ্ধ নয়। মিস্টার বাসু কি মেয়ের এই অস্বাভাবিক আচরণ টের পেয়েছিলেন? তাই কি তাড়াহুড়ো করে কোম্পানির এমপ্লয়ির সাথে মেয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন? আমি চমকে উঠলাম। কেসটা যে কোন দিকে এগোচ্ছে কিছুই বুঝতে পারছি না। এ যেন পেঁয়াজের খোসা, পরতের পর পরত ছাড়িয়েই যাচ্ছি, আসল জিনিসের নাগাল পাচ্ছি না। অনেক প্রশ্ন মাথার মধ্যে ভিড় করে এলো। ঠিক এই কারণেই কি আত্মহত্যা করেছিল অদিতি? কিন্তু এই সিদ্ধান্ত কেন নিল? ঈশিতা তো চলে যায়নি, সে নিজের বিয়ে ভেঙে দিয়েছিল, ফিরে এসেছিল অদিতির কাছে। জানি এসব প্রশ্ন চাণক্যকে করলে ও বিব্রত হতে পারে, কেননা ও নিজেও এখনো আলো দেখতে পায়নি। কাল অফিস ছুটির পর সৌরভকে ধরলাম, যেন হঠাৎ দেখা। এই ভান করে বললাম, এই যে সৌরভ, এই ছুটি হলো বুঝি? আমাকে দেখে সৌরভ হকচকিয়ে গেল। ওকে জিজ্ঞাসা করলাম, তোমাদের কোম্পানিতে এক অ্যাকাউন্টেন্ট ছিলেন যার সাথে অদিতির বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল মিস্টার বাসুর, তার ব্যাপারে কিছু জানতে চাই। কবে তোমার সময় হবে? তা সৌরভ আজই ইনভাইট করেছে তার বাড়িতে। কখন বেরোবি? এখনই, আজ সানডে, তার ছুটি, বাড়িতেই আছে। গজু ঢুকলো ঘরে। তার ট্রেতে টোস্ট, ডিমের অমলেট আর ধুমায়িত চা। আমি আর বাক্য ব্যয় না করে ডান হাতের ব্যাপারটা সমাধা করতে বসলাম। ঘণ্টাখানেক পরে একটা ট্যাক্সি নিয়ে আমরা রওনা হলাম কলকাতার এক পুরনো এলাকায়। শহরের এই অংশটায় এলেই মনে হয় 70-এর দশকে ফিরে গিয়েছি। রকওয়ালা বাড়ি, রকে বসে প্রাচীন বাসিন্দারা খবরের কাগজ পড়েন। ছোট ছেলেরা সরু গলির মধ্যে দেওয়াল ধরে সাইকেল চালানো শেখে। রাস্তার দুপাশে শ্যাওলা ধরা বাড়ি, কোথাও ভাঙাচোরা বারান্দা, কোথাও আবার লোহার কারুকাজ করা জানলা। নতুন ফ্ল্যাট বাড়ির জঙ্গল এখনও পুরোপুরি গ্রাস করতে পারেনি জায়গাটাকে। ট্যাক্সি থেকে নেমে বাড়ির নাম্বার মিলিয়ে সৌরভদের বাড়ি খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হলো না। বাড়িটা অনেক পুরনো, রাস্তার ধার থেকেই উঁচু পাঁচিল। পাঁচিলের গায়ে বসানো কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা ছোট উঠোন চোখে পড়ল। মাথার ওপর লোহার জাল টাঙানো, সেই জালে বসে ডজন ডজন পায়রা বকবকম করে চলেছে। নিচে নোংরা পড়ে আছে জায়গায় জায়গায়। বোধহয় পায়রার উৎপাত থেকে বাঁচতেই এই ব্যবস্থা। আমি সাবধানে পা ফেলে ভেতরে ঢুকলাম। চাণক্য ডাক দিল, সৌরভ, বাড়িতে আছো?
কিছুক্ষণ পরে ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো সৌরভ। আমাদের দেখে হাসি মুখে বলল, আরে স্যার, আসুন আসুন আসুন। আমি ভেবেছিলাম আজ হয়তো আর আসবেন না। ভেতরের ঘরে নিয়ে গিয়ে বসতে দিল সে। ঘর ছোট হলেও পরিচ্ছন্ন। পুরনো আসবাবপত্র, একটা কাঠের আলমারি, কয়েকটা বইয়ের তাক আর দেওয়ালে ঝোলানো কয়েকটা ফ্রেমবন্দি ছবি। সৌরভ বলল, আসলে স্যার, আমার জন্মের আগে এই বাড়ি ভাড়ায় নেওয়া, নিয়েছিলেন আমার দাদামশাই। আমি আর মা এখন রয়েছি, তবে নিউ টাউনে একটা ছোট্ট ফ্ল্যাট বুক করেছি। রেজিস্ট্রির কাজ প্রায় শেষ, আর মাসখানেকের মধ্যে ওখানেই চলে যাব। আমি বললাম, তা তো বেশ ভালো খবর। সৌরভ একটু লজ্জিত হেসে বলল, সবই মিস্টার বাসুর আশীর্বাদ আর কি। উনি না থাকলে এসব কোনোদিনও সম্ভব হতো না। এই সময় ভেতর থেকে একজন মধ্যবয়স্কা মহিলা বেরিয়ে এলেন। পরনে সাধারণ শাড়ি, মুখে আন্তরিক হাসি। সৌরভ উঠে দাঁড়িয়ে বলল, আরে মা, আসো আসো, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। এরা হচ্ছেন মিস্টার সেন আর রক্তিম বাবু। আমার কোম্পানির বাসু স্যারের মেয়ের মৃত্যুর তদন্ত করছেন এরা। মহিলা হাত জোর করে আমাদের বসতে বলে ভেতরে গেলেন চা আনতে। চাণক্য ভদ্রভাবে আপত্তি জানালেও তিনি শুনলেন না। ভদ্রমহিলা ভেতরে চলে যেতেই আমার দৃষ্টি ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। ঠিক তখনই লক্ষ্য করলাম চাণক্য এক দৃষ্টে দেয়ালের দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম একটা ক্যালেন্ডার ঝুলছে, গত বছরের ক্যালেন্ডার। ছবি টবি নেই। ক্যালেন্ডার জুড়ে 12 মাসের তারিখ লেখা। 3টি ভিন্ন মাসের বিশেষ তারিখে লাল পেন্সিলের গোল্লা চিহ্ন দেওয়া। টিপিক্যাল মধ্যবিত্ত ঘরের চালচিত্র। চাণক্য দেখলাম দৃষ্টি সরালো না, এক দৃষ্টে চেয়েই রইল ক্যালেন্ডারের দিকে। হঠাৎ সৌরভের দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ল, ঘরের দেওয়ালে গত বছরের ক্যালেন্ডার ঝুলিয়ে রেখেছ? সৌরভ ঘাড় ঘুরিয়ে ক্যালেন্ডারের দিকে তাকালো। ওটা আসলে সরানো হয়নি, নতুন ক্যালেন্ডার অন্য ঘরে আছে, এটা আর খেয়াল করে নামানো হয়নি। চাণক্য আর কিছু বলল না, কিন্তু আমি লক্ষ্য করলাম ওর মুখের ভাব মুহূর্তের জন্য কেমন যেন বদলে গেছে। ঠিক সেই সময় সৌরভের মা ট্রেতে করে চা আর বিস্কুট নিয়ে এলেন। চা পর্ব শেষ হতেই চাণক্য মূল প্রসঙ্গে এলো। সৌরভ, কাল তোমাকে যে প্রশ্ন করেছিলাম। সৌরভ ভ্রু কুঁচকে বলল, ও হ্যাঁ, অরিন্দম রায়, যিনি আমাদের কোম্পানির হেড অ্যাকাউন্টেন্ট ও ফিনান্সিয়াল অ্যাডভাইজার ছিলেন। হ্যাঁ। আমি কোম্পানিতে জয়েন করার কয়েক মাস পরেই উনি চাকরি ছেড়ে দেন। তবে তবে নাম শুনেছি অনেক। কি রকম? অনেকেই বলতো নাকি কোম্পানির সবচেয়ে দক্ষ লোকেদের একজন ছিলেন উনি। মিস্টার বাসুও খুব ভরসা করতেন নাকি। ভরসা করতেন? হ্যাঁ, অফিসে একসময় লোকজন মজা করে বলতো অরিন্দম রায় নাকি স্যারের ডান হাত। চাণক্য নির্লিপ্ত মুখে চায়ে চুমুক দিল। তারপর হঠাৎ চাকরি ছাড়লেন কেন? সৌরভ মাথা নাড়ল। না 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 স্যার, আমি জানি না। শুনেছিলাম অন্য একটা বড় কোম্পানিতে অনেক ভালো অফার পেয়েছিলেন, তারপর আর যোগাযোগ নেই। আপনি কখনো দেখা করেছেন তার সঙ্গে? হ্যাঁ, ওই একবার, তাও দূর থেকে। বিশেষ আলাপ ছিল না, আমি তখন নগণ্য কর্মচারী আর উনি ম্যানেজমেন্টের বিশেষ পদে ছিলেন। থাকেন কোথায়? আমি যতদূর জানি টালিগঞ্জে ওর বাড়ি। এখন সে বাড়িতেই আছেন কিনা তা বলতে পারবো না। চাণক্য কিছুক্ষণ চুপ করে রইল, তারপর উঠে দাঁড়িয়ে বলল, বেশ, আপাতত এটাই জানার ছিল। এইটুকুই? হ্যাঁ, এটুকুই। বাড়ি থেকে বেরিয়ে আমরা আবার রাস্তায় এসে দাঁড়ালাম। কিছু দূর চুপচাপ হাঁটার পর আমি আর থাকতে না পেরে বললাম, কিরে, এমন গম্ভীর হয়ে গেলি কেন? চাণক্য বলল, সৌরভ মিথ্যে কথা বলছে। কি মিথ্যে? কই, আমার তো তেমন কিছু মনে হলো না একবারও। দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারটা লক্ষ্য করেছিস? ওতে লাল দাগ দেওয়া তারিখগুলো লক্ষ্য করেছিলি? আমি অবাক হয়ে বললাম, কেন করব না? 3টে লাল দাগ ছিল,
আমার ঘরের ক্যালেন্ডারেও আমি লাল দাগ দিয়ে রাখি যেদিন গ্যাস সিলিন্ডার বুক করি। আচ্ছা বল দেখি, কোন কোন মাসের তারিখে লাল দাগ দেওয়া ছিল? আমি একটু চিন্তা করে বললাম, যদি ভুল না করে থাকি মার্চ, এপ্রিল আর মে। গুড। আর ডেটগুলো? ওরে বাবারে, অত কি আর খেয়াল করেছি? করলে আজ তোর জায়গায় আমি থাকতাম। মার্চ মাসের 7 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখ আর মে মাসের 8 তারিখ। তাতে কি এসে গেল? সুকুমার রায়ের ছড়ার মতো একটা ছন্দ খুঁজে পাচ্ছিস না? মানে? চাণক্য বলল, কিছু না, চল বাড়ি ফেরা যাক, এবেলা আমার ওখানেই খাবি। হঠাৎ কেমন যেন সব এলোমেলো হয়ে গেল। যে রহস্যের সুতো আমরা ধীরে ধীরে ধরতে শুরু করেছিলাম, আচমকাই সেটা যেন বিস্ফারিত হয়ে সারা রাজ্যের আলোচনার বিষয় হয়ে উঠল। এক সকালে ঘুম থেকে উঠে মোবাইল খুলেই চমকে গেলাম। প্রতিটি খবরের চ্যানেলে একটাই শিরোনাম, বাসু গ্রুপে ইডির অভিযান, কর্পোরেট জালিয়াতির অভিযোগ, বিদেশি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাচার। খবরের কাগজ খুললেও একই ছবি, বাসু গ্রুপের একাধিক অফিসে তল্লাশি চালিয়ে তদন্তকারী সংস্থা নাকি প্রচুর আর্থিক অসঙ্গতি খুঁজে পেয়েছে। ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা সরানো হয়েছে, বিদেশের বিভিন্ন অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রমাণ মিলেছে বলেও দাবি করা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত কিছুর পরেও সোমনাথ বাসুর বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ পাওয়া গেল না। টেলিভিশনে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি জানালেন, ওনার কিছু কর্মচারী অসৎ উপায়ে কোম্পানিকে পথে বসানোর ষড়যন্ত্র করছিল। বিষয়টা জানতে পেরে উনি কঠোর ব্যবস্থা নেন। এই চক্রের মূল মাথা ছিল অরিন্দম রায়। তাকে অনেক আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এরপরই এয়ারপোর্ট থেকে পুলিশ অরিন্দম রায়কে গ্রেপ্তার করে। সে বিদেশে পালাবার মতলবে ছিল, কিন্তু অরিন্দমের বক্তব্য সম্পূর্ণ উল্টো। সে জানায় সে কোনো চক্রের সদস্য নয়, বরং কোম্পানির ভেতরের দুর্নীতির গন্ধ পেয়েই চাকরি ছেড়েছিল। তাকে ফাঁসানো হচ্ছে। টেলিভিশনের পর্দায় হাতকড়া পরা অরিন্দমের মুখ দেখে আমার মনে হলো লোকটা ভেঙে পড়েছে, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে স্থির। সেদিন বিকেলেই আমি ছুটে গেলাম চাণক্যর বাড়ি। ঘরে ঢুকেই বললাম, দেখেছিস কাণ্ড? চাণক্য জানলার ধারে দাঁড়িয়েছিল। আমার দিকে না তাকিয়ে বলল, দেখছি। তোর কি মনে হয়? মনে হওয়ার সময় এখনো আসেনি। আমি বিরক্ত হয়ে বললাম, আরে দূর, মিস্টার বাসু তো পরিষ্কার বলেছেন অরিন্দমই অপরাধী। উনি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এও জানিয়েছে মৃত্যুর সপ্তাহখানেক আগে ওনার মেয়ে অদিতি কোম্পানির কিছু স্ক্যামের ব্যাপারে মিস্টার বাসুকে ইঙ্গিত দিয়েছিল, কিন্তু তখন তিনি মেয়ের কথায় কর্ণপাত করেননি। আজ ওনার আক্ষেপ হচ্ছে সেদিন অদিতির কথায় গুরুত্ব দিলে এত কাণ্ড হতো না। উনি সন্দেহ করেন ওনার মেয়ের মৃত্যুর পিছনে অরিন্দমেরই হাত থাকতে পারে। পুলিশ আবার উঠে পড়ে লেগেছে ক্লোজ হওয়া ফাইল খুলে কেসের তদন্ত করতে। তাহলে তোর তো কাজ এবার ফুরলো। চাণক্য এবার ঘুরে দাঁড়ালো, হিংস্র মুখে বলল, আমার কাজ কেড়ে নেবে এমন হিম্মত কার আছে শুনি? স্বয়ং পুলিশ কমিশনার আমাকে যথেষ্ট স্নেহ করেন। শুরু যখন করেছি শেষ দেখেই ছাড়ব, সে মিস্টার বাসু চান আর না চান। অদিতি যদি সত্যি স্ক্যামের ব্যাপারে কিছু জেনে থাকে, তাহলে তার প্রথম সন্দেহ অরিন্দমের ওপরেই যাবে। কিন্তু সমস্যা হলো, যেটা খুব স্বাভাবিক দেখায় সেটাই অনেক সময় সবচেয়ে বিপজ্জনক। আমি বুঝলাম চাণক্য এখনও সিদ্ধান্ত নেয়নি, বরং আগের চেয়ে আরও সতর্ক হয়ে গেছে। এর পরের কয়েকদিনে ও এক অদ্ভুত কাজ করল। নিজে কোথাও বেশি ঘোরাঘুরি না করে বিভিন্ন লোককে বিভিন্ন দিকে ছড়িয়ে দিল। একটি অল্প বয়সী মেয়েকে লাগালো ঈশিতা হালদারের পিছনে। একটা ছেলেকে সোমনাথ বাসুর গতিবিধি লক্ষ্য করতে লাগালো। আরেকজনকে পাঠালো সৌরভের ওপর নজর রাখতে। আমি বললাম, এত লোক কোথা থেকে জোগাড় করলি? চাণক্য মৃদু হেসে বলল, কলকাতায় খবরের অভাব নেই, খবরওয়ালারও অভাব নেই, সবাই পয়সার পিছনে দৌড়চ্ছে। তারপর প্রায় 1 সপ্তাহ কেটে গেল, কোনো বড় খবর এলো না। ঠিক 8ম দিনের সন্ধ্যায় সৌরভের ওপর নজর রাখা লোকটা এসে হাজির হলো।
লোকটার চেহারা এমন যে ভিড়ের মধ্যে একবার দেখলে দ্বিতীয়বার আর চোখে পড়বে না। ঘরে ঢুকেই সে বলল, খবর আছে। চাণক্য চেয়ার থেকে উঠে বসল। বলো বিনোদ। বিনোদ নামধারী লোকটা বলল, আপনি আমাকে যে রেকমেন্ডেশন লেটার জোগাড় করে দিয়েছিলেন, সেই লেটার দেখিয়ে বাসু গ্রুপে দারোয়ানের কাজ জুটিয়ে নিই। দিন সাতেক ডিউটি করেছি স্যার, 11 ঘন্টা দাঁড়িয়ে থেকে ডিউটি, কোমর থেকে দুটো পা অসাড় হয়ে গিয়েছে। কাল দুপুরে অফিসের ক্যান্টিনে খাওয়ার পর সৌরভবাবু ওয়াশরুমে যান, আমিও ঢুকি ওয়াশরুমে। সেখানে সারি সারি ল্যাট্রিন। যাওয়ার সময় পকেট থেকে দুটো ফোন বের করে বেসিনের পাশে রেখে দেন। তারপর একটা ল্যাট্রিনের দরজা খুলে তিনি ভেতরে চলে যান। চাণক্য বিস্মিত হয়ে বলল, দুটো ফোন? হ্যাঁ, একটা স্মার্টফোন আর একটা পুরনো কিপ্যাড ফোন। চাণক্যর চোখ মুহূর্তে সরু হয়ে এলো। নিশ্চিত? 100%। ঘরে হঠাৎ যেন নীরবতা নেমে এলো। আমি বুঝতে পারছিলাম না একটা অতিরিক্ত ফোনে এত উত্তেজিত হওয়ার কি আছে, কিন্তু চাণক্যর মুখ দেখে মনে হলো খবরটা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ধীরে ধীরে বলল, আমি ঈশিতা হালদার, সৌরভ মণ্ডল এবং বাসুর ফোনের ব্যাপারে সব খবর জোগাড় করেছি। মিস্টার বাসুর নামে 3টে সিম কার্ড রেজিস্টার্ড আছে। সৌরভ আর ঈশিতার নামে 1টা করে সিম কার্ড। তাই সৌরভ 2টো ফোন ক্যারি করছে শুনে আমি অবাক হয়েছি। আচ্ছা বিনোদ, কিপ্যাড ফোনটা কেমন? অনেক পুরনো মডেল স্যার, অন্তত 10-12 বছরের পুরনো তো হবেই। চাণক্য আর কোনো কথা বলল না, শুধু টেবিলের ওপর আঙ্গুল ঠুকতে লাগলো। আমি বুঝলাম অন্ধকারের মধ্যে কোথাও আবার একটা নতুন দরজা খুলতে চলেছে। ছেলেবেলায় শরদিন্দুবাবুর ব্যোমকেশ কিংবা সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজ একটার পর একটা হজম করার পর মনে হতো, আহা, আমিও যদি কোনো তুখোর গোয়েন্দার সহকারী হয়ে উঠতে পারতাম। চাণক্য ছিল আমার কলেজমেট। সেন্ট জেভিয়ার্সে ওর সাথে আমার প্রথম আলাপ। সেই তখন থেকেই ওর ক্ষুরোধার বুদ্ধির পরিচয় পেয়েছি। কলেজের পাঠ শেষ করে ও নিজের পারিবারিক ব্যবসায় যোগ দিল, কিন্তু বেশি দিন ব্যবসায় মন বসল না। তাছাড়া চালু ব্যবসা, ম্যানেজারেরা দেখাশোনা করে। চাণক্য সেখানে না থাকলেও ব্যবসা তরতরিয়ে চলবে। তাই সে ব্যবসা ছেড়ে অপরাধ বিজ্ঞান নিয়ে মেতে উঠল। মাত্র বছর দুয়েকের মধ্যে পুলিশের বেশ কয়েকটা অসমাপ্ত কেস নিজের বুদ্ধি বলে সমাধান করে দিয়ে প্রচারের আলোয় চলে এলো চাণক্য। শহরের থানায় থানায় চাণক্যের নাম ছড়িয়ে পড়ল। স্বয়ং পুলিশ কমিশনার বিশেষ স্নেহের চোখে দেখতেন আমার এই বন্ধুটিকে। বলতেন, তুমি যেমন পুলিশকে সাহায্য করেছ, তেমনি আমার অর্ডারে পুলিশও তোমাকে সাহায্য করবে। তোমার বুদ্ধি আর আমাদের পুলিশ, এই দুয়ে মিলে আমরা ইতিহাস তৈরি করব। অদিতি বাসুর কেসটার পরিসমাপ্তি বড় প্যাথেটিক। আমার সমস্ত প্রেডিকশনকে হারিয়ে দিয়ে অদ্ভুতভাবে সুরাহা হয়েছিল কেসটা। পরে আমি চাণক্যকে জিজ্ঞেস করেছিলাম, তুই আগে কিছু টের পেয়েছিলি? চাণক্য বলেছিল, তোদের চিন্তাধারা আর আমার চিন্তাধারা ভিন্ন খাতে বইছে। আমি আর 5 জনের মতো ভাবলে তাহলে আর গোয়েন্দা হতে পারতাম না। সে যাই হোক, আসল কাহিনীতে ফিরে আসি। মিস্টার বাসুর পিছনে যে লোকটাকে লাগানো হয়েছিল সে হতাশ হয়ে রিপোর্ট দিল, আদালত থেকে মিস্টার বাসুর বিদেশ যাত্রায় স্থগিতাদেশ দেওয়ার পর থেকে তিনি সারা দিন বাড়িতেই কাটাচ্ছেন, অফিসেও বিশেষ যান না। চাণক্য লোকটাকে ডিউটি থেকে অব্যাহতি দিল। এরপর মারাত্মক খবর আনলো যে মেয়েটিকে ঈশিতা হালদারের পিছনে লাগানো হয়েছিল সে। একদিন এসে বলল, স্যার, অনেক কষ্টে ঈশিতা ম্যাডামের বাড়ির কাজের লোক পার্বতীকে হাত করে দিন কতক ওর জায়গায় আমি বহাল হয়েছিলাম। ঈশিতা ম্যাডাম প্রথমে আশ্চর্য হয়েছিলেন, কিন্তু পার্বতী যখন বলল, ম্যাডাম আমি কিছুদিন কাজে আসতে পারবো না, আমার জায়গায় ততদিন মনে কাজ করবে, ম্যাডাম নিশ্চিন্ত হলেন। কাজে গিয়ে দেখলাম ম্যাডাম একাই থাকেন বাড়িতে। ম্যাডামের বাবা মা অন্য বাড়িতে থাকেন। তাদের সাথে ম্যাডামের যোগাযোগ নেই বললেই চলে। তিনি সকালে নিচের ঘরে তালা দিয়ে স্কুলে বেরিয়ে যান। আমি সারাদিন বাইরের ঘরের কাজকর্ম করি, ডাইনিং পরিষ্কার করি, ব্যালকনি পরিষ্কার করি,
কিচেন ধুয়ে রাখি, এমনকি বাথরুমও আমাকেই ধুতে হতো, জামা কাপড় কাচতে হতো। বিকেলে উনি স্কুল থেকে ফিরে এলে ওকে চা করে দিয়ে আমি বাড়ি ফিরে আসতাম। রোজই এই রুটিন। ওদিকে পার্বতী ঘ্যান ঘ্যান করছিল, বলছিল আর কতদিন এইভাবে চলবে। আমি বলেছি, কেন, তুমি তো বসেই মাইনে পাচ্ছ, তোমার আপত্তি কোথায়? তা ও বলল, আপনারা কি মতলব করছেন তা আপনারাই জানেন, এর জন্য আমার চাকরি না যায়। তা ওকে আমি নিশ্চিন্ত করেছি। তারপর স্যার, পরশু সকালের ঘটনা, ম্যাডাম আলমারি খুলে কাজ করছিলেন, স্কুলে যাবার তাড়া ছিল। তাছাড়া মেজাজটাও বোধ করি ভালো ছিল না। বকর বকর করতে করতে তাড়াহুড়ো করতে গিয়ে আলমারি থেকে এক রাশ জামা কাপড় মেঝেতে এসে পড়ে। আমি ঘরে ঢুকে বলি, সাহায্য করব ম্যাডাম? তো আমার কথার উত্তরে খুশি না হয়ে ম্যাডাম চিল্লিয়ে ওঠেন, বলেন, তোমাকে এ ঘরে ঢোকার পারমিশন কে দিল? যাও, নিজের কাজ নিয়ে থাকো। পার্বতী কোনোদিন ওই দুঃসাহস দেখায়নি। আমি চলে আসছি ঘর ছেড়ে। তখনই চোখে পড়ে জামা কাপড়ের স্তূপের আড়ালে পড়ে রয়েছে একটা ল্যাপটপ। তবে স্যার, ম্যাডামকে আমি কোনো দিনও ল্যাপটপ ব্যবহার করতে দেখিনি। পার্বতীকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল ওই জাতীয় জিনিস ম্যাডামের বাড়িতে সেও কোনোদিনও দেখেনি। দারুণ কাজ করেছো মণি। এই বলে টেবিলে রাখা মানি ব্যাগ খুলে বেশ কয়েকটা 100 টাকার নোট মনির দিকে এগিয়ে দিয়ে বলল, পারিশ্রমিক ছাড়াও এই কটার টাকা তোমার বকশিস দিলাম। মনি খুশি হয়ে বলল, ধন্যবাদ স্যার। মনি চলে যাওয়ার পর আমি বললাম, তোকে খুশি দেখাচ্ছে চাণক্য, তার মানে তুই কিনারায় পৌঁছতে চলেছিস। চাণক্য বলল, তুই নয়, আমরা, তুইও তো আমার সাথে আছিস। আচ্ছা বেশ, আমরা কি সত্যিই কিনারায় পৌঁছতে চলেছি? সেটা আজকের মাঝরাতে আসা খবরে জানা যাবে। মাঝরাতের খবর মানে? চাণক্য আড়ামোড়া ভেঙে বলল, এখনই বেশি বলা যাবে না বন্ধু, তিষ্ঠ ক্ষণকাল। যদি বাড়ি ফিরে রাতে ঘুম হবে না মনে হয়, আমার বাড়ি থেকে যাস, সবই জানতে পারবি। আমি সহৎসায় বললাম, তাহলে আমি আজ আর বাড়ি ফিরছি না। এই বলে কিচেনের দিকে মুখ করে চেঁচিয়ে বললাম, গজু, আমার ওবেলার চাল দিস। সে রাতে প্রায় 2টোর দিকে চাণক্যর মোবাইল বেজে উঠল। চাণক্য যেন এই কলটার প্রতীক্ষাতেই ঘুমোয়নি। ফোন ধরে নিচু স্বরে সে কিছুক্ষণ কথা বলল। পাশের বেডে শুয়ে আমি শুনলাম। ফোনটা সে রাখতেই আমি বিছানায় উঠে বসে বললাম, বার্তা এসে গিয়েছে, এবার? কমিশনার সাহেবকে সব কথাই বলা আছে। সৌরভকে পুলিশ ধরেছে। আজ ভোরের দিকে ঈশিতার বাড়ি রেড করবে পুলিশ। ল্যাপটপটা উদ্ধার হওয়া প্রয়োজন, কেননা ওটার মধ্যে কিছু প্রমাণ পাবো আশা রাখি। তুই একটু ঘুমিয়ে নে, সূর্য ওঠার আগে আমাদের থানায় উপস্থিত হতে হবে। হাতে মাত্র 2.5 ঘন্টা আছে। আর কি ঘুম হয়? বিছানায় এপাশ ওপাশ করে সময় কেটে গেল। ভোরের একটু আগে চাণক্য নিজেই সিগারেট ধরিয়ে জানলার ধারে গিয়ে দাঁড়ালো। বাইরে তখনও অন্ধকার। আমি আর থাকতে না পেরে বললাম, এবার বলবি? চাণক্য মুখ খুলল। আমি অবাক হয়ে ভাবলাম, মানুষের মন কত বিচিত্র পথে চলতে পারে। চাণক্যর বন্ধু না হলে জানতে পারতাম না। কমিশনার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। সেই গাড়িতে চেপে আমরা 2 বন্ধুতে অন্ধকার থাকতেই রওনা দিলাম থানার উদ্দেশ্যে। মিনিট 10 পরে থানায় পৌঁছতেই সেন্ট্রি আমাদের নিয়ে গেল একটা বড় ঘরে। দৌড় বন্ধ ছিল। ঘরের ভেতর প্রকাণ্ড টেবিল ঘিরে সারি সারি চেয়ার। ঘরের ভেতরে স্বয়ং পুলিশ কমিশনার, ইনভেস্টিগেটিং অফিসার মিস্টার রাহা এবং মিস্টার বাসু উপস্থিত। আমরা ঘরে প্রবেশ করতে কমিশনার সাহেব বললেন, সন্দেহভাজনদের এবার ঘরে আনা হোক। মিস্টার রাহা ইশারা করতেই সেন্ট্রি চলে গেল। একটু পরে একে একে ঘরে প্রবেশ করল ঈশিতা, সৌরভ এবং অরিন্দম। এদের মধ্যে অরিন্দম পুলিশের বন্দী, বাকিদের আজই পুলিশ তুলেছে।
সকলে বসলে কমিশনার সাহেব বললেন, আজ থেকে 8 মাস আগে মিস্টার বাসুর কন্যা অদিতি বাসুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। মাস তিনেক তদন্ত চালাবার পর পুলিশ বুঝতে পারে এই মৃত্যুর পিছনে দ্বিতীয় ব্যক্তির হাত নেই, কারণ বন্ধ দরজার ভেতরে বিষাক্ত ইঞ্জেকশনের প্রভাবেই মৃত্যু, আর পরের দিন বাড়ির ভৃত্যদের চেষ্টায় দরজা ভেঙে সেই মৃতদেহ আবিষ্কার করা হয়েছিল। তবু প্রশ্ন থেকেই গিয়েছিল যে অদিতি সেই বিষ পেল কোথায়, আর সেটা তাকে কে সংগ্রহ করে দিল, আর অদিতির ল্যাপটপই বা পুলিশ খুঁজে পেল না কেন। দুঃখের বিষয়, পুলিশ এইসব প্রশ্নের উত্তর এখনো অবধি পায়নি। খুন প্রমাণিত হলে মামলা তামাদি হয় না, কিন্তু নিজেকে হত্যা, এ মামলা তো আর বছরের পর বছর চলতে পারে না। স্বাভাবিকভাবেই ফাইল ক্লোজ হয়ে যায়। আর বিভিন্ন মিডিয়াতে ওপর মহলের চাপের কথা প্রচারিত হয়েছিল, তাই সবৈবভাবে ভিত্তিহীন ছিল। পুলিশ কারো চাপে ফাইল ক্লোজ করেনি, এটাই সত্যি কথা। এর 8 মাস পর মিস্টার বাসু প্রাইভেট ডিটেকটিভ নিযুক্ত করলেন তার মেয়ের মৃত্যু রহস্যে তদন্ত করতে, আর যার ওপর এই দায়িত্ব দিলেন সে আমার বিশেষ স্নেহভাজন। এ কেসের পরিসমাপ্তি আজ তার মুখেই আমরা শুনতে চাই। সকলে চাণক্যর মুখের দিকে তাকালো। চাণক্য সোজা হয়ে বসে বলল, এই কেসটা হাতে পাওয়ার পর শুরুর দিকে আমি তেমন মনের খোরাক পাইনি। পেলাম সেই দিন, যেই দিন মিস্টার রাহা আমাকে অদিতির হোয়াটসঅ্যাপ মেসেজে লেখা একটা ছোট্ট অঙ্ক দিলেন। এই কেসের সমস্ত রহস্য ওই ছোট্ট অঙ্কের ভিতরেই বলা ছিল। মিস্টার বাসু বিস্মিত দৃষ্টিতে তাকালেন চাণক্যর দিকে। চাণক্য মিস্টার বাসুর দিকে তাকিয়ে বলল, এই কেসে তদন্ত শুরু করার পর একজনও আমাকে সত্যি কথা বলেননি। ইনক্লুডিং মি? হোয়াট ডু মিন বাই দ্যাট? অরিন্দমকে আপনি স্যাক করেননি, তাকে আলাদা অফিস দিয়েছিলেন, একথা আপনি আমাকে বলেননি। মিস্টার বাসু বিদ্রোহের ভঙ্গিতে বললেন, অরিন্দমের কাজটা ছিল কোম্পানির ফিনান্সিয়াল দিকটা দেখাশোনা করা। এ কাজে কনফিডেন্সিয়ালিটি প্রয়োজন। মেন ব্রাঞ্চে সেটা সম্ভব ছিল না, তাই আলাদা করে একটা অফিসে ওকে শিফট করিয়ে দিই। কোম্পানির ভেতরের খবর সবসময় পাবলিক করতে নেই। কোম্পানির স্বার্থে এইটুকু মিথ্যে কথা আমি বলেছি। আর তার সাথে কোম্পানির সেফটি ভল্টটাও শিফট হয়ে যায় নতুন অফিসে, যার ভিতরে আর্থিক তছরূপের প্রমাণ ছিল। মিস্টার বাসু চমকে উঠলেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, অরিন্দমকে আমি বিশ্বাস করেছিলাম, নিজের ছেলের মতো বিশ্বাস করেছিলাম, কিন্তু ও যে এইভাবে তছরূপ করে কোম্পানিকে পথে বসাবে। বাধা দিয়ে অরিন্দম গর্জে উঠে বলল, আমি নিজের ইচ্ছেই কিছু করিনি। আমি প্রতিটা কাজে আপনার পরামর্শ চাইতাম। আপনি বলতেন যা ভালো বোঝো করো, আর যা কিছু করেছি কোম্পানির স্বার্থেই করেছি। আপনি একদিন আমায় বলেছিলেন বড় বড় কোম্পানিগুলো এই ধরনের ঘোটালা করেই থাকে, এটা কোনো বড় অপরাধ নয়। বিদেশের অ্যাকাউন্টে আমার নামে টাকা যায় না, যায় আপনার নামে। এসব আপনি অস্বীকার করতে পারেন? মিস্টার বাসু ঝাঁঝিয়ে উঠে বললেন, আমি যা কিছু করেছি আইন বাঁচিয়ে করেছি। পৃথিবীর প্রথম শ্রেণীর প্রতিটি ব্যবসায়ী তাই করে। দেশের গভর্নমেন্টও সেই কথা জানে। বছরে আমরা কোটি কোটি টাকা ট্যাক্স দিই, কিন্তু তুমি লোভী হায়না, তুমি ক্ষুধার্ত হায়নার মতো 2 হাতে লুটেছ। 10 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে 90 টাকা তুমি নিয়ে নিয়েছ। আমার অন্ধ স্নেহের মূল্য তুমি দাওনি। আমি তোমাকে ছাড়ব না। কার কি অপরাধ সে প্রসঙ্গে পরে আসছি। এবার বলি, অদিতির হোয়াটসঅ্যাপে পাওয়া সেই অঙ্কে লেখা ছিল x1 = 7, y = 2, x2 = 8। অনেক গবেষণা করেও এর মানে আমি প্রথম দিকে বুঝতে পারিনি। এরপর বন্ধু রক্তিমকে নিয়ে আমি গেলাম কোম্পানির এমপ্লয়ি সৌরভের বাড়ি। উদ্দেশ্য মিস্টার বাসুর পছন্দের প্রথম পাত্র সম্পর্কে খবর নেওয়া। অনেক পুরনো বাড়িতে বাস করে সৌরভ। দেওয়ালে ঝোলানো আগের বছরের একটা ক্যালেন্ডারের দিকে চোখ পড়ে আমার। সেখানে 3টে তারিখের ওপর লাল রঙের গোল্লা কাটা ছিল। মার্চ মাসের 7 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখ আর মে মাসের 8 তারিখ।
কোথায় যেন একটা মিল খুঁজে পাই। তারপরেই মাথার মধ্যে বিদ্যুতের চমকের মতো একটা সম্ভাবনা খেলে যায়। মার্চ আর মে মাস 31 দিনে, এপ্রিল 30 মাস, অর্থাৎ যদি এক্সকে পজিটিভ ধরি তাহলে ওয়াই নেগেটিভ। বুঝতে পারি ওটা কোনো ওয়ার্ড কম্বিনেশন। পাছে ভুলে না যায় সৌরভ লিখে রেখেছিল ক্যালেন্ডারের পাতায়, কিন্তু অতি সন্তর্পণে। বাইরের লোকে দেখলে ভাবত খুব স্বাভাবিক ব্যাপার। ধীরে ধীরে বুঝতে পারি সৌরভ আমাকে মিথ্যে বলেছে। অদিতির সাথে তার নিয়মিত কথাবার্তা হতো, কিন্তু পুলিশ সৌরভের ফোন কল ট্রেস করে সেরকম কোনো তথ্য পায়নি। আমার চট যে বাসু ইন্ডাস্ট্রিজে দারোয়ানের ছদ্মবেশে দিন কয়েক চাকরি করেছিল, সে খবর আনলো সৌরভের দুটো ফোন, একটা স্মার্টফোন আর একটা কিপ্যাড ফোন। পুলিশের সাহায্য নিয়ে আমি জানতে পারলাম দ্বিতীয় কোনো সিম কার্ড সৌরভের নামে রেজিস্টার্ড নেই, তবে অদিতির নামে দুটো সিম কার্ড ছিল, ওরই একটা সৌরভ ব্যবহার করত। মিস্টার বাসু সৌরভের দিকে তাকিয়ে কঠিন সুরে বললেন, তবে যে বলেছিলে অদিতির সঙ্গে তোমার কোনো যোগাযোগ ছিল না, এই প্রতিদান দেবে বলেই কি তোমায় রাস্তার ধার থেকে তুলে এনে সিংহাসনে বসেছিলাম? কমিশনার সাহেব হাত তুলে বললেন, মিস্টার বাসু, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। দেখুন, এখানে যা বলার চাণক্যই বলবে। সে যদি কাউকে বলার পারমিশন দেয় তখন তিনি বলবেন। প্লিজ। সৌরভ, তোমার কি বলার আছে বলো। সৌরভের চোখ দুটো জলে ভিজে গিয়েছিল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে সে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ভালোবাসতাম অদিতিকে। সে যাক। অদিতি আমায় বলেছিল বাপির কোম্পানিতে একটা ঘোটালা চলছে, সে আমায় দায়িত্ব দেয় গোপনে তদন্ত করার। আমি ছিলাম সেলসে, কাজেই ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে অবাধ যাতায়াত আমার পক্ষে সম্ভব ছিল না। তবে একদিন সুযোগ ঘটে গেল। সেদিন সন্ধ্যাবেলায় অরিন্দম স্যারের কেবিনে ভুল করে নক না করেই ঢুকে যাই। তখন তিনি একটা সেফটি ভল্টের কম্বিনেশন খুলছিলেন। আমি ওর হাতের দিকে তাকিয়ে লক্ষ্য করে পিনটা বুঝে যাই, +7 - 2 +8। তারপরই আমি ভীষণ ভয় পেয়ে যাই। অরিন্দম স্যার পিছনে ফিরে কাজ করছিলেন, আমি সেখান থেকে সরে পড়ি। কিন্তু অরিন্দম স্যার বোধ করি শেষ মুহূর্তে বুঝেছিলেন কেউ কেবিনে ঢুকেছে। তিনি চেঁচিয়ে ওঠেন, কে বলে। বুঝেছি। এরপরেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার বাসুর কাছে অভিযোগ যায় কোম্পানির সিকিউরিটি সমস্যা নিয়ে। মিস্টার বাসু ব্যবস্থা নেন, তিনি অরিন্দমের অফিস আলাদা করে দেন। সেফটি ভল্টও স্থানান্তরিত হয় নতুন অফিসে। আর সৌরভ, তুমি অদিতিকে কম্বিনেশন পিনটা বলে দিয়েছিলে, নিজে যাতে ভুলে না যাও, তাই ক্যালেন্ডারের পাতায় কৌশল করে লিখে রেখেছিলে। বেশ, এইবার বলো, অদিতি ওই ভল্ট খুলেছিল? হ্যাঁ, খুলেছিল। এক সানডেতে আমি আর অদিতি কাউকে কিছু না জানিয়ে নতুন অফিসে হাজির হই। অদিতির কাছে অফিসের চাবি ছিল। মিস্টার বাসু তখন লন্ডনে ছিলেন। আমাদের ভাগ্য ভালো ছিল, কম্বিনেশনের পিন চেঞ্জ করা হয়নি। ভল্ট খুলতেই অনেক ফাইল আমাদের হাতে আসে। সেদিন অনেকক্ষণ বসে আমরা দুজনে ফাইলে ডুবে যাই। যত দেখি ততই বিস্মিত হই। অদিতি বলে, বাপি এসব কাজ করতেই পারে না। কেন করবেন? বাপির এ বয়সে এত টাকার কি দরকার? অদিতি তার বাপিকে বলতেও পারছিল না, কারণ মিস্টার বাসু শেষের দিকে নিজের মেয়ের সাথে বাক্যালাপ করতেন না। মিস্টার বাসু টেবিলে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তার শরীরটা ক্ষণে ক্ষণে ফুলে উঠে কান্নার বহিঃপ্রকাশ জানান দিচ্ছিল। চাণক্য বলল, আমি আর বেশি সময় নষ্ট করব না। কেন মিস্টার বাসু শেষের দিকে নিজের মেয়ের সাথে কথা বন্ধ করে দিয়েছিলেন, এটা খুবই স্পর্শকাতর বিষয়। আমাদের সমাজে সমকামিতা অপরাধের চোখে দেখা হয়। আদালত থেকে এই বিষয়টার উপর মান্যতা দেওয়া হলেও সমাজের অনেক মানুষ একে মেনে নিতে পারেনি। বছরের বেশি সময় লন্ডনে কাটানো মিস্টার বাসুও পারেননি। অদিতি আর ঈশিতা ছিল একে অপরের বান্ধবী, কিন্তু তাদের বন্ধুত্ব ছিল একটু বেশি গভীরের। একটা সময় তারা সিদ্ধান্ত নেয় কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না।
এরই মাঝে ঈশিতার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ দেখা হয়। ছেলে সরকারি চাকরি করে, মাইনেও ভালো, কিন্তু বান্ধবী অদিতিকে ছেড়ে থাকতে হবে এই আশঙ্কায় ঈশিতা বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়। ওদিকে ঈশিতার বিয়ের কথা শুনে ভেঙে পড়ে অদিতি। মনের দুঃখ লাঘব করার জন্য ড্রাগস নেওয়া অভ্যেস করে। এরপর ঈশিতা ফিরে আসে, তার বিয়ে ভেঙে যায়, কিন্তু অদিতি তখন ড্রাগসের কবলে পড়ে গিয়েছে। অনেক চেষ্টাতেও ঈশিতা তার প্রিয় বান্ধবীর নেশার অভ্যেস ছাড়াতে পারে না। এদিকে মিস্টার বাসুও কিভাবে জানতে পারেন অদিতি ও ঈশিতা পরস্পরকে ভালোবাসে। তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। মেনে নিতে না পেরে সেই অবধি তাড়াহুড়ো করে কোম্পানির সামান্য এমপ্লয়ি সৌরভকে জামাই নির্বাচিত করেন। এ পর্যন্ত আমি ঠিক বলেছি তো মিস্টার বাসু? মিস্টার বাসু কথা না বলে কেবল মাথা নাড়লেন। চাণক্য তাকালো ঈশিতার দিকে, বলল, ঈশিতা, আপনার কিছু বলার আছে? ঈশিতা না সূচক মাথা নেড়ে জানালো তার দিক থেকে কোনো আপত্তি ওঠেনি। কমিশনার সাহেব বললেন, কিন্তু অদিতি নিজেকে শেষ করলো কেন? আর তার ল্যাপটপটাই বা ঈশিতার হাতে গেল কিভাবে? এই প্রশ্ন শুধু কমিশনার সাহেবের একার নয়, ঘরে উপস্থিত আমাদের সকলের। আমরা সবাই চাণক্যর মুখের দিকে তাকালাম। চাণক্য একটু হেসে বলল, অদিতির ল্যাপটপ ঈশিতার কাছে গেল কিভাবে তা ঈশিতাই ভালোভাবে বলতে পারবে। কি তাই না ঈশিতা? ঈশিতা বড় বড় চোখ তুলে ভয়ার্ত স্বরে বলল, বিশ্বাস করুন স্যার, অদিতি আমাকে ল্যাপটপটা রাখতে দিয়েছিল। বলেছিল ওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ডেটা আর ফটো রয়েছে। বলেছিল ওর যদি হঠাৎ কিছু হয়ে যায় ল্যাপটপটা অন্তত সুরক্ষিত থাকুক। এরপর হঠাৎ একদিনও মরে গেল। আমি পড়ে গেলাম বিপদে। পুলিশের কাছে বলতে পারি না বলে সকলে ভাবে অদিতিকে আমি আমি খুন করেছি। তাই তাই কাপড়ের আলমারিতে ভরে কাপড় চাপা দিয়ে রেখে দিলাম ওটা। আমি আমি কোনোদিন ওই ল্যাপটপটা খুলিনি, সত্যি খুলিনি। গুড অ্যালিবাই, বাট নট বিলিভেবল। মানে ল্যাপটপ সুরক্ষিত রাখার প্রয়োজন হলে অদিতি আপনাকে নয় সৌরভকে বলতো, কারণ তারা পরস্পরকে ভালোবেসে ফেলেছিল। চাণক্যর এই কথায় ঈশিতার মুখের মুখোশটা যেন সেই মুহূর্তেই খসে পড়ল। সে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে বলল, মিথ্যে কথা, মিথ্যে কথা। সেরকম কিছু হলে আমি জানতে পারতাম, কারণ আমি ছিলাম অদিতির কাছের বন্ধু, একেবারে কাছের। ঘরের মধ্যে আমরা সবাই নির্বাক হয়ে তাকিয়ে রইলাম ঈশিতার মুখের দিকে। চাণক্য কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, অদিতি যার কাছ থেকে ড্রাগস সংগ্রহ করত সেই এজেন্টের সাথে যোগাযোগ করেছিল। অস্বীকার করে লাভ নেই, কারণ পুলিশ আমারই অনুরোধে তোমার মোবাইলের পুরনো কল রেকর্ড ঘেঁটে দেখেছে। গত বছরের সেপ্টেম্বর মাসের 12 তারিখ তুমি অন্ধকার জগতের এক অপরাধীর সাথে যোগাযোগ করেছিলে। অস্বীকার তো করছি না। আমি সেই এজেন্টকে ফোন করে বলেছিলাম যে সে যেন অদিতিকে আর ড্রাগ সাপ্লাই না করে। যদি দেয় আমি পুলিশকে জানাবো। কিন্তু তারপরেও অদিতি নিয়মিত ড্রাগস নিয়েছে। ওই তুমি তো পুলিশকে জানাওনি। এমনকি অদিতির মৃত্যুর পরেও তুমি পুলিশের কাছে এসব কথা কিছুই বলনি। একটু না ভেবে ঈশিতা বলল, বলে আর কি হবে, সে মানুষটাই তো আর রইল না। আমি যদি বলি তুমি সেই এজেন্টের কাছেই উগ্রবিষ কিনেছিলে, যদি বলি অদিতিকে হত্যা করার পরিকল্পনা তোমার ছিল না, তুমি চেয়েছিলে সামান্য পরিমাণ বিষ প্রয়োগ করে অদিতিকে সাময়িক উন্মাদ বানিয়ে রাখতে, যাতে সৌরভের সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়, কিন্তু তোমার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ওষুধের ডোজ সামান্য বেশি হয়ে যাওয়ায় অদিতি মারা যায়। দারুণ দারুণ বলছেন আপনারা। একটা একটা অসহায় মেয়ের উপর এই ব্যক্তি মেন্টাল টর্চার করছে আর স্বয়ং পুলিশ কমিশনার বসে মজা দেখছেন। বাহ রে বাহ! অদিতিকে আমি ইঞ্জেকশন দিয়েছিলাম, হ্যাঁ, বন্ধ ঘরের ভেতর। আমি কি ছায়া হয়ে উপস্থিত হয়েছিলাম? পুলিশ কমিশনার বললেন, নিজেকে আর বাঁচানোর চেষ্টা করে কোনো লাভ নেই ঈশিতা, তুমি ধরা পড়ে গিয়েছ। আমরা সেই এজেন্টকে গ্রেপ্তার করেছি কাল রাতেই। এই সব কিছু চাণক্যের জন্যই হয়েছে। সেই এজেন্ট স্বীকার করেছে তুমি ওর কাছ থেকে বিষের ভায়াল কিনেছিলে।
তারপর অদিতির ড্রাগসের ভায়াল বদলে বিষের ভায়াল রেখে এসেছিলে ওর মাথার বালিশের নিচে। যদিও তুমি অদিতির মৃত্যু চাওনি, কিন্তু আইন সে কথা মানবে না। ঈশিতা আর কথা বাড়ালো না। তাকে দেখে মনে হলো তার শরীর শিথিল হয়ে গিয়েছে। সৌরভ বলল, আমাকে কি কারণে গ্রেপ্তার করা হলো? আমিও কি দোষী? কমিশনার সাহেব বললেন, না সৌরভ, তুমি কোনো দোষ করনি। তোমাকে গ্রেপ্তারও করা হয়নি। আসলে তদন্তের স্বার্থে পুলিশ তোমাকে তুলে এনেছিল। আজকের এই অধিবেশনে তোমার উপস্থিতি প্রয়োজন ছিল, তাই তোমাকে আনা হয়েছে। সত্যি কথা বলতে, তুমি আর অদিতি গোয়েন্দাগিরি করে ওই ভল্টের ব্যাপারটা না জানলে আজ এত বড় স্ক্যামটা ধরা পড়তো না। অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি এখন আসতে পারো। মিস্টার বাসু এবং অরিন্দমকে পুলিশ গ্রেপ্তার করল জালিয়াতি ও তছরূপের দায়। যদিও মিস্টার বাসুর অপরাধ আদালতে গ্রাহ্য হবে না, কারণ তিনি যা করেছেন আইন বাঁচিয়ে করেছেন। তবে অরিন্দমের রক্ষা নেই। ঈশিতা গ্রেপ্তার হলো খুনের মামলায়। পরে একদিন আমি চাণক্যকে বললাম, তুই কবে ঈশিতাকে সন্দেহ করলি ভাই? তোর কেন মনে হলো ঈশিতা ড্রাগস এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিল? চাণক্য সিগারেটটা ধরিয়ে জানলার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, আসলে আমি ঈশিতাকে সন্দেহ করিনি রক্তিম। আমি সন্দেহ করেছিলাম তার মিথ্যেগুলোকে। মানে? খেয়াল কর, প্রথম দিন ক্যাফেতে বসে যখন আমরা ওকে জিজ্ঞেস করলাম অদিতির ড্রাগস নেওয়ার কথা জানতো কি না, তখন এক মুহূর্তও না ভেবে বলল জানতাম, অনেকবার বারণও করেছি। কিন্তু তারপর যখন জিজ্ঞেস করলাম ড্রাগস কোথা থেকে আসতো জানে কি না, তখন বলল কিছুই জানি না। আমি বললাম, সেটা তো হতেই পারে। না, সবসময় নয়। একজন মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যদি হঠাৎ নেশায় ডুবে যায়, তাহলে সে শুধু বারণ করেই ক্ষান্ত দেয় না, নেশা কোথা থেকে আসছে, কে যোগান দিচ্ছে সেটা জানারও চেষ্টা করে, বিশেষত ঈশিতার মতো একগুয়ে মেয়ের ক্ষেত্রে। আমি চুপ করে রইলাম। চাণক্য বলল, আরও একটা কথা, ঈশিতা নিজে পুলিশকে চ্যালেঞ্জ করেছিল, বলেছিল অদিতি আত্মহত্যা করেনি, খুন হয়েছে। প্রশ্ন হচ্ছে, সে এত নিশ্চিত হলো কি করে? হয়তো আবেগের বশে। সেটাই প্রথমে ভেবেছিলাম, কিন্তু পরে দেখলাম ওর প্রতিটা কথার মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য আছে। একদিকে বলছে অদিতির মৃত্যুর সত্য জানতে চায়, অন্যদিকে অদিতির ড্রাগসের উৎস সম্পর্কে পুলিশকে একটি তথ্যও দেয়নি। আমি বললাম, তাহলে তুই কল রেকর্ড খুঁজতে শুরু করলি? ঠিক তাই। আমি ভাবলাম যদি কেউ অদিতির নেশা বন্ধ করার জন্য সত্যিই মরিয়া হয়ে থাকে, তাহলে সে অন্তত একবার ড্রাগস সরবরাহকারীর খোঁজ করার চেষ্টা করবেই। পুলিশকে বললাম ঈশিতার পূর্ণ কল রেকর্ড ঘাঁটতে। তখনই সেই নাম্বারটা বেরিয়ে এলো। আর তারপর খেলাটা সহজ হয়ে গেল। নম্বরটা ছিল পুলিশের নজরে থাকা এক ড্রাগস পেডলারের। তাকে তুলে এনে জেরা করতেই সে ভেঙে পড়ে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তার মানে ঈশিতা সত্যি অদিতিকে ভালোবাসত। চাণক্য ধীরে ধীরে মাথা নেড়ে বলেছিল, হ্যাঁ, এটাই এই কেসের সবচেয়ে ট্র্যাজিক দিক। ঈশিতা খুনি ছিল, কিন্তু সে জন্মগত অপরাধী ছিল না। সে ভয় পেয়েছিল, অদিতিকে হারানোর ভয়। মানুষ যখন কাউকে নিজের সম্পত্তি বলে ভাবতে শুরু করে, তখন ভালোবাসা আর ভালোবাসা থাকে না, সেটা অধিকার বোধে পরিণত হয়। ওদিকে সৌরভের সাথে দিনের পর দিন কোম্পানির স্ক্যামের ব্যাপারে তদন্ত করতে গিয়ে সৌরভকে মন দিয়ে ফেলে অদিতি। ঈশিতা সেটা বুঝতে পারে, আর বোঝার পরেই ঈর্ষার আগুনে দগ্ধ হতে থাকে। আমি জানলার বাইরে তাকালাম। সন্ধ্যা নেমেছে, দূরে রাস্তার আলো জ্বলছে। চাণক্য শেষবারের মতো ধোঁয়া ছাড়ল। মজার ব্যাপার কি জানিস রক্তিম? অদিতিকে শেষ পর্যন্ত মারল না বিষ, না ড্রাগস, না জালিয়াতি। ওকে মারল মানুষের ভালোবাসার অন্ধকার দিকটা। আমি কোনো উত্তর দিতে পারলাম না, কেননা সেই মুহূর্তে মনে হচ্ছিল অদিতি বাসুর মৃত্যু রহস্যের সমাধান হয়েছে ঠিকই, কিন্তু এই কাহিনীর কোনো বিজয়ী নেই, শুধু কয়েকজন পরাজিত মানুষ আছে।